আজকে আমরা আলোচনা করব কেতু, কেতুর কোয়ালিটি, কেতুর ক্যারেক্টারিস্টিক্স এবং কেতুর অ্যাক্টিভিটি নিয়ে। বিভিন্ন রাশিতে কেতু যে ফলাফল আমাদেরকে দেবে সেই ফলাফল নিয়ে আমরা আলোচনা করব। তো আমাদের কেতু আর রাহু, এদেরকে নিয়ে প্রচুর মিসকনসেপশন আছে যে রাহু কেতু এরা হচ্ছে ভয়ঙ্কর, এরা হচ্ছে জীবনে সর্বনাশ করে দেয়। কিন্তু কেতুর পজিটিভ দিকগুলোকে আজকে আমি আপনাদের সামনে তুলব। কেতু হচ্ছে সৃষ্টির সঙ্গে পুরাণের একটা কাহিনী রয়েছে, যেটা আমি আগের দিন বলেছিলাম যে সরভানুর শরীরের একটা অংশ, যেটা হচ্ছে গলার নিচের অংশটা, অর্থাৎ যেখানে আমাদের সমস্ত কর্মেন্দ্রিয় স্থিত। কর্মেন্দ্রিয় হাত পা, যেগুলোর মাধ্যমে আমরা কর্ম করি, পৃথিবীর সমস্ত বিষয়কে বাস্তবায়িত করবার চেষ্টা করি, সেই ক্ষমতা সেটা কেতুর মধ্যে বা কেতু পার্টটার মধ্যে রয়েছে। কিন্তু কন্ট্রোল ইউনিট যেটা, অর্থাৎ মস্তিষ্ক বা মস্তক, সেই কন্ট্রোল ইউনিটটা কেতুর ক্ষেত্রে প্রেজেন্ট নেই। তাহলে এবার কি হলো, আমাদের যে ইচ্ছা, আমাদের যে চাহিদা, আমাদের যে ভাবনা, যেটা আমাদের ব্রেন চাইছে বা ব্রেন যেটাকে ইমপ্লিমেন্ট করার চিন্তা ভাবনা করছে, সেই চিন্তা সেইটা আমাদের শরীর পর্যন্ত পৌঁছচ্ছে না। তাহলে আমি চাইছি লিখবো, কিন্তু আমি লিখতে পারছি না। আমি চাইছি ভাববো, ভাবতে পারছি। ভাবনাটাকে আমি যখন বাস্তবায়িত করতে যাচ্ছি, তখন সেটা করবার আমার ক্ষমতা হচ্ছে না। কারণ আমার মাথা আর আমার দেহ, এই দুটোর মধ্যে কোনো লিঙ্ক নেই। তাহলে এই যে সেপারেশন, জাগতিক চাহিদা, জাগতিক সমস্ত কিছু, সেই জাগতিক লোভ, ষড়রিপুর প্রভাব, কামনা, বাসনা, সুন্দর জিনিস পাওয়ার ইচ্ছা, মেইনলি ব্রেনের যত পজিটিভ বা নেগেটিভ কোয়ালিটিস, সেটা কেতুর মধ্যে নেই। তাহলে এখানে দুটো জিনিস আসতে পারে, একটা অনিয়ন্ত্রিত দেহ, আর দ্বিতীয় হচ্ছে চরম বৈরাগ্য। চরম বৈরাগ্য কেন? কামনা, বাসনা, ক্রোধ, লিপ্সা কিছু নেই। আর আহ অনুভূতিহীন দেহ কেন? কারণ অনুভূতিহীন বা নিয়ন্ত্রণহীন শরীর, টেরা বেঁকা মোটা সোটা এরকম হয়ে গেছে, এরকম হয়ে গেছে। আপনারা একজন ইয়েকে দেখবেন, আমি একদম এক্স্যাক্টলি নাম মেনশন করে দেব। একটা রাজনৈতিক নেতা ছিল, তার নাম ছিল শরদ পাওয়ার। তার হচ্ছে গিয়ে কোন দলটল আমি জানি না, কিন্তু তার মুখটা হচ্ছে এরকম বেঁকে গিয়েছিল। মানে এই যে বিকৃত দেহ, এইটা হচ্ছে গিয়ে কেতুর। কারণ বিকৃত হওয়ার রিজন হচ্ছে গিয়ে তার মধ্যে যে আকৃতি, সিস্টেম, রূপ, সেই সংক্রান্ত অনুভূতি নেই। একটা বাংলায় কথা আছে, ঢকপদহীন। এই যে বিহেভিয়ারটা, এই যে ফেসিয়াল এক্সপ্রেশন, সেটা হচ্ছে গিয়ে কেতুর ইম্প্যাক্ট। কেতুর যে চেহারা, সেইটা আহ সেটার উপরে নিয়ন্ত্রণ নেই। কারণ কেতু তো জানে না সুন্দর কিরকম হয়। কেতু এটাও জানে না যে সুগন্ধ কাকে বলে। কেতুর মধ্যে এই ফিলিংস গুলোই নেই, কামনা বাসনা এগুলো পেরিয়ে গেছে। তাই আমাদের কাছে যেটা পড়ে আছে, সেটা হচ্ছে অনুভূতিহীন শরীর, অথবা হচ্ছে গিয়ে চরম বৈরাগ্য। চরম বৈরাগ্য মানে সাধনার একদম চরম লেভেলে উঠবে, কোন রকম বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ নেই। আহ, পুরুষ মানুষ, তার মধ্যে স্ত্রীদের প্রতি কোনো আকর্ষণ নেই, বিলাসিতা নেই। সে শুধু একটাই জিনিস জানে, একটাই ওয়ার্ড তার কাছে আছে, সেটা হচ্ছে মোক্ষ। এই একটাই শব্দ তার কাছে আছে, সেটা হচ্ছে এমন কিছু করব যাতে আমার কর্মা আমাকে পুনর্জন্ম থেকে মুক্তি দেবে। শুধুমাত্র সাধনা, শুধুমাত্র ঈশ্বর চিন্তা, শুধুমাত্র আত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটাবার চেষ্টা, এই ব্যাপারটাই আমরা দেখতে পাবো কার মধ্যে? পাবো হচ্ছে পুরোপুরি কেতুর মধ্যে। তাহলে যখন আমি কোনো একটা বিষয়ের রিসার্চ করতে চাই, যখন আমার ব্রেনের ভেতর থেকে আমাদের কিছু বেরিয়ে আসবে, ব্রেন কিরকম ব্রেন? একদম নিষ্পাপ ব্রেন, যার মধ্যে কলুষতা নেই, পিওরেস্ট ফর্ম অফ ব্রেন, এই পার্টটাকে যখন আমি রিয়ালাইজ করতে পারবো, যার মধ্যে ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য তার প্রভাব সৃষ্টি হয়নি, সেই অবস্থা, সেখান থেকে আমি যে নির্যাস পাবো, সেটা আমাকে দেবে কেতু।
কেতুর যে চেহারা, আপনারা কেতুর ছবি দেখবেন, গুগলে সার্চ করবেন কেতু বলে, কেতুর ছবি দেখবেন যে একটা সাপের সঙ্গে কেতুকে দেখানো হয়েছে যার মুন্ডু নেই। মানে একটা সাপের মতন হাত চাপ আছে কিন্তু পা নেই, নিচের দিকটা পুরো হচ্ছে সাপের মতো কুণ্ডলীকৃত। কুণ্ডলী মানে হচ্ছে পেঁচানো একটা অবস্থা। কুণ্ডলীর সঙ্গেই আরেকটা ওয়ার্ড আসে, তার সঙ্গে একটা নি যোগ করে দিতে হবে, কুণ্ডলিনী। তাহলে এই যে কুণ্ডলিনী, এটা হচ্ছে আমাদের যে সপ্ত চক্র রয়েছে তার মধ্যে কুণ্ডলিনী শক্তিকে আমরা জাগ্রত করি। আমাদের কুণ্ডলী গুলোকে আমরা যদি জাগ্রত করতে পারি, চক্র মানে হচ্ছে ঘোরানো ঘোরানো পেঁচানো পেঁচানো মুভমেন্ট, তাহলে এটাকে চক্র না বলে, ধরুন ক্রাউন চক্র, ক্রাউন চক্র না বলে ক্রাউন প্লেট বলতে পারতো, বলতে পারতো হচ্ছে গিয়ে মূলাধার তল, মূলাধার বাটি, এরকম কিছু বলতে পারতো। কেন চক্র বললো? কারণ এখানে একটা সার্কুলেশন আছে, সাপের মধ্যে যে কুণ্ডলী পাকিয়ে বৃত্তাকার কুণ্ডলী পাকিয়ে থাকার ব্যাপার রয়েছে, সেটা এখানে রয়েছে। এই কুণ্ডলিনী শক্তির সঙ্গে আমাদের সাবকনশিয়াস মাইন্ডের সঙ্গে কেতুর সম্পর্ক হচ্ছে সরাসরি। জাগতিক মন, যার প্রকাশ আমরা দেখতে পাই, একটা মানুষকে দেখে একরকম মনে হয় কিন্তু তার মনের ভেতরে থাকে আরেক রকম। এই যে জাগতিক মন, চেতন মন বা প্রকাশ্য মন, আর তার সঙ্গে সঙ্গে সাবকনশিয়াস মাইন্ড, এরা ইন্টার রিলেটেড। এই যে সাবকনশিয়াস মাইন্ডকে কন্ট্রোল করে কেতু, আর কনশিয়াস মাইন্ডকে কন্ট্রোল করে চন্দ্র। তাই জন্য কালপুরুষের অষ্টম ভাব, তাকে, তার সঙ্গে কেতুকে কোরিলেট করা যায়। আর কালপুরুষের যে চতুর্থ ভাব, তার সঙ্গে চন্দ্রকে সরাসরি সম্পর্ক যুক্ত করা যায়। চতুর্থ মানে হচ্ছে চেতন মন, আর অষ্টম মানে হচ্ছে আহ সাবকনশিয়াস অর্থাৎ অবচেতন মন। এই যে অবচেতন মন, এটাকে আমরা উপলব্ধি করতে পারি খুব কম লোক। কেতুকে কেন রিপ্রেজেন্ট করানো যায়? কেতু ইন্ডিকেট করে গোপনীয়তা, কেতু ইন্ডিকেট করে এমন কিছু যেটা প্রেডিক্টেবল নয়, কারণ এখানে তো ব্রেনের নিয়ন্ত্রণ নেই, এখানে কোনো অ্যালগরিদম কাজ করে না। তাহলে কেতু, সে হচ্ছে গিয়ে এমন কিছু যেটা গোপনীয়। বৃশ্চিক, সেও কিন্তু গোপনীয়। খেয়াল রাখবেন, আমরা আমাদের শরীরের যে অংশটাকে খুব যত্ন করে ঢেকে রাখি, সেই অংশগুলো হচ্ছে বৃশ্চিকের আধারে পড়ে। অর্থাৎ আমাদের জনন অঙ্গ, সেই যে পার্টটা, সেই পার্টটা কিন্তু বৃশ্চিক ইন্ডিকেট করে। কিন্তু আমাদের জনন অঙ্গের সঙ্গে কেতুর সম্পর্ক নেই, সেখানে রয়েছে মঙ্গল শুক্র চন্দ্র, এদের সম্পর্ক। কিন্তু যখন অষ্টম ভাব আমাদের অন্তর্মনকে নির্দেশ করবে, আমাদের সাবকনশিয়াস মাইন্ডকে নির্দেশ করবে, তখন কিন্তু সেখানে আমরা কেতুকে পাবো। তাই মনের গভীর থেকে গভীরতর অংশ থেকে কোনো বিষয়কে বার করে নিয়ে আসা, যাকে আমরা বলি গবেষণা, এই গবেষণার সঙ্গে কেতুর রিলেশন কিন্তু ভীষণ ক্লোজ। কেতু যে কোনো বিষয়ের হিডেন পার্টকে ইন্ডিকেট করে। আমরা কম্পিউটারকে এবিসিডি লিখছি, আর কম্পিউটার আমাদেরকে আউটপুট দিচ্ছে বিভিন্ন একটা ডিসপ্লের মাধ্যমে। তাহলে এই যে কম্পিউটারের কার্য বিবরণী, এখানে কিন্তু একটা হিডেন ব্যাপার রয়েছে। তাই কম্পিউটার অ্যাক্টিভিটির সঙ্গে কেতুর সম্পর্ক দেখতে পাওয়া যাবে। তাহলে কেতু ছিল কি? কেতু ছিল আনকনশিয়াস বা অনিয়ন্ত্রিত একটা পার্ট, সেখান থেকে আমরা বার করলাম কি, কেতুর মধ্যে রয়েছে সুপার কনসিয়াসনেস। একটা মানুষ, আপনারা অন্ধ লোককে দেখতে পেয়েছেন, অন্ধদের অন্য যে অর্গ্যান গুলো রয়েছে, সেগুলো কিরকম লেভেলের শক্তিশালী। যারা অন্ধ মানুষদেরকে ডিল করেছেন তারা জানবেন, একটা পিন পড়ার শব্দ, সেটা একদম প্রমিনেন্ট বুঝতে পারে, কারণ তাদের অন্য অর্গান গুলো ভীষণ অ্যাক্টিভ হয়ে উঠেছে। কিন্তু এই মানুষটায় যদি সবকটা অর্গানই না থাকে, তাহলে যতটুকু আছে সেটা তো ভীষণ ভাবে ডেভেলপড হয়ে যাবে। মানে এই মানুষটার মধ্যে রইলো কি, অর্গান গুলোকে তো আমি পাচ্ছি না, তাহলে রইলো হচ্ছে শুধুমাত্র মন। তাহলে এই মন কিন্তু তখন সুপার অ্যাক্টিভ হয়ে উঠবে, এবং সেই যে সুপার অ্যাক্টিভ মন, তার মধ্যেই আমরা পাবো হচ্ছে গিয়ে কেতুর প্রকাশ। তাহলে কেতুর অ্যাক্টিভিটিস গুলো মোটামুটি বুঝতে পারা গেল।
স্যার একটু কনফিউশন আছে। হ্যাঁ, সেটা বলুন। হ্যাঁ, বলছি আপনি বলেছিলেন এর আগে যে রাহু মাথা কাজ করে, রাহুর হাত পা নেই। তাহলে কেতুরও কি তাই মন? দুটো তো আলাদা। এখানে একটু গুলিয়ে গেল ব্যাপারটা। হ্যালো হ্যাঁ, হ্যালো। স্যার, কেতু তো ব্রেনলেস, আমরা যেটুকু জানলাম একটু আগে। হ্যাঁ, আর এখন স্যার আপনি বললেন যে মন নিয়ন্ত্রিত করে, এটাই গোলাচ্ছে আমার। হ্যাঁ, এই জায়গাটাতে আমি একটু ভালো করে বলি। আমাদের হচ্ছে গিয়ে শাস্ত্রীয় মতে আমাদের মনকে হৃদয়ের সঙ্গে কম্পেয়ার করা হয়েছে। আমাদের মাইন্ড, কেতু, সে হচ্ছে গিয়ে একটা অংশ যার মধ্যে মাথা পার্টটা নেই। মানে হচ্ছে চোখ, কান, নাক, এই সমস্ত বিষয়গুলো নেই। তার উপরে শরীরের মানে ব্রেনের নিয়ন্ত্রণ নেই। তার মানে সে যে অংশটা নিয়ে পড়ে আছে সেটা কোনোভাবেই কলুষিত হবে না। আমি, আমার যেভাবে জন্ম হয়েছে, আমি দেখছি যে আমার সামনে একটা অকাজ কুকাজ হচ্ছে, আমি দুটো গালিগালাজ শুনতে পাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে আমি যে বিষয়গুলোকে শুনছি বা আমি যেগুলোকে দেখছি তার একটা প্রভাব আমার উপরে আছে। তাহলে কেতুর মধ্যে কিন্তু সেই প্রভাবগুলোকে নেওয়ার ক্ষমতা নেই। বোঝা গেল? তাহলে কেতু হচ্ছে গিয়ে যে অংশটাকে ইন্ডিকেট করবে, সেই অংশটার মধ্যে একটা পিওরিটি থাকবে, কিন্তু সেই পিওরিটির মধ্যে ব্রেনের যে নিয়ন্ত্রণ, সেই বিষয়টা কিন্তু থাকবে না। এইটুকু কি পরিষ্কার? হ্যাঁ স্যার, একদম। হ্যাঁ স্যার। এবার হচ্ছে গিয়ে রাহুর মধ্যে কি কি রইলো। রাহুর মধ্যে পঞ্চ ইন্দ্রিয় এবং মস্তিষ্ক। কেতুর মধ্যে কি রইলো? কেতুর মধ্যে রইলো একটা শরীর, যার মধ্যে কামনা বাসনা কিচ্ছু নেই, যার মধ্যে কোনো রকম কোনো কলুষতা নেই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তাহলে এই রকম একটা বিষয়কে কেতু ইন্ডিকেট করছে। তাহলে এই যে অংশটা, এই অংশটা কি হলো? এই অংশটা আমাদের দেহের সঙ্গে সম্পর্কিত, যার উপরে মস্তিষ্কের নিয়ন্ত্রণ কিংবা প্রভাব নেই। এইটুকু পরিষ্কার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, এবার হয়েছে। এখনো কিন্তু আমরা মনকে আনিনি। এবার হচ্ছে গিয়ে আমাদের মনের তিনটে ভাগ আছে। একটা চেতন বা কনসাস মাইন্ড, একটা সাবকনশিয়াস মাইন্ড মানে অবচেতন বা অর্ধচেতন, আর একটা হচ্ছে আনকনশিয়াস মাইন্ড। এই যে চেতন মন, এই চেতন মনকে নির্দেশ করে চন্দ্র। আমাদের যত রকম বাহ্যিক প্রকাশ আছে, চিন্তা ভাবনা, আমার অ্যাপিয়ারেন্স, এই সমস্ত বিষয়কে নিয়ন্ত্রণ করবে চন্দ্র। তাহলে এই যে অংশটা, এই অংশটার মধ্যে আমার বাহ্যিক অনুভূতি, অনুভূতির প্রকাশ, কথা বার্তা, আমার বিহেভিয়ার, সমস্ত কিছু চন্দ্রের মধ্যে গেল। এর পরের যে পার্টটা, এই পরের পার্টটাকে নিয়ন্ত্রণ করবে কে? নিয়ন্ত্রণ পরের পার্টটা হচ্ছে সাবকনশিয়াস মাইন্ড। তাহলে এই যে সাবকনশিয়াস মাইন্ড, এটা হচ্ছে মনের একটা হিডেন পার্ট, যে পার্টকে আমিও পুরোপুরি রিয়েলাইজ করতে পারি না, আর বাইরের লোকেদের পক্ষে তো রিয়েলাইজ করাটা খুব কঠিন। হঠাৎ আপনার একজনকে দেখে মনে হলো যে কেন যেন এই লোকটা বেশি দিন বাঁচবে না, দুদিন পরে শুনলে লোকটা মরে গেছে। তাহলে মনে হওয়ার কোনো কারণই নেই, কিন্তু আপনার মনে হলো। আপনি ভাবতে শুরু করলেন যে কেন আমার মনে হলো। তাহলে এখানে আপনার মাইন্ডের কিছু হিডেন পাওয়ার রয়েছে, যেটাকে আপনি নিজে সবসময় রিভিল করতে পারেন না। তাহলে তো আপনি ভবিষ্যৎ দেখতে পেলেন, তাহলে কি আপনি সবার ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন? পাচ্ছেন না। কারণ ওই লোকটাকে দেখেই আপনার মনে হয়েছে, আমাকে দেখে কিংবা জয়শ্রীকে দেখে এটা মনে হয়নি। তাহলে এই যে পার্টটা, এখানে একটা হিডেন পার্ট রয়েছে। এই যে হিডেন পার্ট অফ মাইন্ড, এটাকে কন্ট্রোল করে সে হচ্ছে গিয়ে কেতু। এইবার গন্ডগোলটা হলো, তাহলে আপনি বলবেন যে কেতুর তো আর মাথাটাই নেই, তাহলে কেতু কি করে কন্ট্রোল করবে? আর রাহু হচ্ছে গিয়ে এই ধরনের অতৃপ্তি গুলোকে নিয়ন্ত্রণ করছে, তাহলে রাহুর তো মাথাটুকু বাদ দিয়ে আর কিছুই নেই। বেসিক্যালি যখন আমরা বিচার করব, তখন আমরা কেতু আর রাহুর প্রভাবকে ক্যালকুলেট করব। রাহুর তো শুধু মাথা রয়েছে, তাহলে হাত পায়ের অ্যাক্টিভিটির সঙ্গে রাহুর সম্পর্ক থাকা উচিত না? কিন্তু হাত পায়ের অ্যাক্টিভিটির সঙ্গেও আপনি রাহুর সম্পর্ক পাবেন। রাহু হচ্ছে গিয়ে কন্টিনিউয়াস অতৃপ্তিকে ইন্ডিকেট করে। অতৃপ্তি মাথায়, কিন্তু তার ইম্প্যাক্ট আপনি পাবেন চলাফেরায়।
কেতুর ক্ষেত্রেও সেটাই। কেতুর যে পার্টটা, তার মধ্যে কিন্তু কেতুকে যেভাবে ভাঙা হয়েছে সেই অংশটা ইন্ডিকেট করে যে এইটা ব্রেনের এমন একটা অবস্থা বা বডির এমন একটা অবস্থা যার মধ্যে ব্রেনের কন্ট্রোল নেই। আমি বোঝাতে পারলাম? কেতুর মাথা নেই তার মানে এটা নয় যে কেতুর প্রভাব যার মধ্যে রয়েছে তার মাথা নেই। এইখানে কেতুর প্রভাব যার উপরে মারাত্মক রয়েছে তার মাথা রয়েছে। মাথা না থাকলে তো তার নাম হবে ডেড বডি। মাথা রয়েছে 16টা, কিন্তু ব্রেনকে কাজে লাগিয়ে জীবনকে গঠিত করবে সেই এবিলিটির অভাব, সেইটা হচ্ছে গিয়ে রয়েছে। কারণ ব্রেনের কন্ট্রোল সেই লোকটার উপরে নেই, যার দেহ বা যার শরীর বা যে মানুষটাকে ডিরেক্টলি কেতু নিয়ন্ত্রণ করছে। এবার কি কিছুটা পরিষ্কার হলো? হ্যাঁ, এবার ক্লিয়ার হয়েছে স্যার। হ্যাঁ স্যার, ঠিক আছে। এবারও যদি কনফিউশন থাকে তাহলে বলুন, কারণ কনফিউশনটা তো দূর করতে হবে সবার আগে। আচ্ছা, আমরা ধরে নিচ্ছি মোটামুটি পরিষ্কার হয়েছে। তাহলে রাহু কেতুর যে সরভানুর পৌরাণিক গল্প, সেইটা কিন্তু প্রকৃত রাহু কেতুর উৎপত্তির কারণ নয়। রাহু কেতুর উৎপত্তির কারণ আমি আগের দিন সূর্য আর চন্দ্রের যে মুভমেন্ট, সেটা আমি আপনাদেরকে বুঝিয়েছি। সেইটা হচ্ছে রাহু কেতুর উৎপত্তির কারণ। কিন্তু রাহু কেতু আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, দেহ মন আত্মা এদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সেইটাকে ক্লিয়ার করবার জন্য, চক্রাকার গতিকে বোঝানোর জন্য এই শরভানু, বিষ্ণু, চক্র, সুদর্শন, এই প্রত্যেকটা ওয়ার্ডকে নিয়ে আসা হয়েছে। এই যে সুদর্শন, এই ওয়ার্ডটাও কিন্তু এর সঙ্গে অ্যাসোসিয়েটেড। অর্থাৎ রাহুর যে রূপ, সেটা কিন্তু সুন্দর। এই সবকটা শব্দ এখানে কাজ করেছে, এবং এই যে কাজ করেছে তার ইম্প্যাক্ট আমরা বিচারে কাজে লাগাবো। এবার মোটামুটি পরিষ্কার হলো। তাহলে এবার ধরুন একটা মানুষ, তার ব্রেন কাজ করে না, তার তার দেহ আছে, তার দেহ হয় প্যারালাইসিস হয়ে গেছে, ব্রেনের কন্ট্রোল নেই, চাইছে হাত নাড়তে কিন্তু হাত তুলতে পারছে না, মুখটা বেঁকে গেছে, বলতে চাইছে কিছু কথা কিন্তু বলতে পারছে না। এই সিচুয়েশনটাকে কেতুই নির্দেশ করে। গোচরে কেতু, কেতুর প্রভাব, কেতুর দশা, এইগুলো এই অবস্থাটাকে কন্ট্রোল করে। অর্থাৎ চাইছে একরকম, হচ্ছে আরেক রকম, হচ্ছে আরেক রকম, ভাবছে আরেক রকম, ভাবছে একরকম, করছে আরেক রকম। এই সিচুয়েশনকে নির্দেশ করে কেতু। এটা হচ্ছে কেতুর একটা পার্ট। আরেকটা পার্ট কি? কেতু নির্দেশ করে মাইন্ডের সেই অবস্থা যেটা কোনোভাবেই কিছুর দ্বারা প্রভাবিত হবে না। মানে কি? মানে হচ্ছে আমি পড়ছি, পড়াতে পড়াতে হঠাৎ দেখলাম বা হাত দেখছি, হাত দেখতে দেখতে দেখলাম একজন অতি সুন্দরী মহিলা, তিনি এসে সামনে বসে পড়েছেন, এবং তার যে রূপ, সেই রূপ একটা পুরুষ মানুষকে বিভ্রান্ত করবার জন্য যথেষ্ট। কিন্তু আমি তার দিকে তাকাচ্ছি না, আমার মনের মধ্যে সে একটা জাতক হিসেবে রয়েছে। আমি তার আত্মাকে উপলব্ধি করবার চেষ্টা করছি। হ্যাঁ, তার শরীরের মধ্যে অস্থি, তাকে আমি উপলব্ধি করবার চেষ্টা করছি। আমি ভাবছি আমার সামনে তো একটা সাবজেক্ট বসে আছে, আমার সামনে একটা রক্ত মাংস অস্থির দেহ বসে আছে। আমি তার যে বাহ্যিক চামড়ার গ্ল্যামার, সেটা আমি দেখছিই না, এবং চোখ গেলেও মন যাচ্ছে না। এই যে সিচুয়েশন, এর মানে কি? মানে হচ্ছে চোখের দ্বারা দৃষ্ট অনুভূতি, সেই অনুভূতি আপনার আমার মনকে টাচ করতে পারছে না। এই যে গ্যাপ তৈরি হয়ে গেছে, এইটা তৈরি হওয়ার মূলে হচ্ছে কেতুর প্রভাব। আমার চোখ দেখছে, কিন্তু চোখ ওই দৃশ্য দেখার সত্ত্বেও কোনোভাবে আমার শরীর উত্তেজিত হচ্ছে না। এই যে ডিলে অফ ফিলিংস, এটাকে আমরা এইভাবে বলতে পারি, এই ব্যাপারটাকেই কিন্তু কেতু ইন্ডিকেট করে। তাহলে যদি আমরা কেতুর বেনিফিশিয়াল রেজাল্ট পাই, তাহলে পরে সেই জাতক কম্পিউটারে উন্নত হতে পারে, সেই জাতক নিজের মনের ভেতর থেকে কিছু বিষয় বার করতে পারে, খুব ভালো অ্যাস্ট্রোলজার হতে পারে, খুব ভালো ভবিষ্যৎ বক্তা হতে পারে,
খুব ভালো মিডিয়াম হতে পারে প্ল্যানচেট করবার, কারণ বাহ্যিক কোনো জিনিস তো তাকে নাড়াচাড়া দেয় না। পড়াশুনোর ক্ষেত্রে অতি গভীর জ্ঞান সম্পন্ন ব্যক্তি হতে পারে। তাহলে এই সমস্ত বিষয়গুলো আমরা কেতুর দিক থেকে পেতে পারি। কেতুর নেগেটিভ ইম্প্যাক্ট থাকলে কি হতে পারে? শরীরের উপর নিয়ন্ত্রণের অভাব, এক জিনিস মন চাইছে আর একদিকে যাচ্ছে, বই নিয়ে পড়ছে, চোখ দিয়ে দেখছে, মুখ দিয়ে পড়ছে, কান দিয়ে শুনছে, কিন্তু ব্রেন অব্দি পৌঁছচ্ছে না। প্রচন্ড আলস্য, নড়াচড়া করতে চায় না, খাটাখাটনি করছে, কিন্তু খাটাখাটনি করেও সে কিছু করতে পারছে না। পরিশ্রমের অভাব, দীর্ঘসূত্রিতা, আজকে কাজে যেতে হবে, মা ঠেলছে, যা যা, আরে ওরে কাজে তো যা, কিন্তু সে আর কাজে যাচ্ছে না। তাহলে এই যে বিষয়, এইটা হচ্ছে গিয়ে কেতু ইন্ডিকেট করে। তাহলে এবার কেতু ভালো জায়গায় আছে না, বা ভালো ফল দিচ্ছে বা খারাপ ফল দিচ্ছে, এটা কি করে বুঝবো? প্রথম খেয়াল রাখতে হবে কেতুর সঙ্গে কারা যুক্ত রয়েছে। দ্বিতীয় দেখতে হবে কেতুর উপরে কাদের দৃষ্টি রয়েছে। তৃতীয় দেখতে হবে কেতু কোথায় বসে আছে। এই ছোট ছোট জিনিসের সঙ্গে সঙ্গে দেখতে হবে কেতু কোন নক্ষত্রে আছে। তো আমাদের নাক্ষত্রিক বিচার তো এখনো হয়নি, কিন্তু কেতু কোন রাশিতে আছে, কেতু কি অবস্থায় আছে, কেতু লগ্নের সঙ্গে রয়েছে কিনা, এইগুলো দেখে আমরা মোটামুটি ধারণা করতে পারবো যে কেতুর ফল বেনিফিশিয়াল হবে না কেতুর ফল অশুভ হবে। পাপ গ্রহ সাধারণত উপচয় স্থানে ভালো ফল। তাহলে উপচয় স্থান কোনগুলো? উপচয় স্থান হচ্ছে 3, 6, 10, 11। তাহলে এই ঘরগুলোতে কেতুর প্রভাব কিন্তু সাধারণত বেনিফিশিয়াল। এবার কেতুর সঙ্গে বৃহস্পতি যুক্ত বা কেতুর সঙ্গে শনি যুক্ত, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু কেতু হচ্ছে গিয়ে সমস্যা থেকে এমন চিল্লাচ্ছে ওরা, কেতু হচ্ছে গিয়ে সমস্যা মুক্তির কারণ হয়ে দাঁড়ায়, কেতু অশান্তি থেকে জাতককে বার করে নিয়ে আসে। এই বিষয়গুলো আমরা আর কি দেখতে পাবো। এছাড়াও হচ্ছে কেতুর নক্ষত্র অধিপতি, যেমন দেখা গেল কেতু 5 নম্বর নক্ষত্রে রয়েছে, তার অধিপতি হচ্ছে মঙ্গল। তো মঙ্গল অবস্থান করে রয়েছে একাদশ ভাবে। তাহলে এই একাদশ ভাবে অবস্থান করার কারণে কেতুর পজিটিভিটি বাড়বে। এর সঙ্গে সঙ্গে পাপ গ্রহগুলো দুরকম ফল দেয়। যেমন হচ্ছে গিয়ে ধরুন কারোর অষ্টমে কেতু, তার জ্যোতিষ চর্চা ভালো হবে, খুব ভালো হবে, তার সাবকনশিয়াস মাইন্ড অ্যাক্টিভ হবে, কিন্তু তার যে যৌনতা সেটা ডিস্টার্বড হবে, তার যে মূত্রনালী সেটা পীড়াগ্রস্ত হবে, মূত্রনালীর রোগ হওয়ার সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। তাহলে এই টাইপের প্রবলেম গুলো কেতু কিন্তু তৈরি করবে। তাহলে একদিকে কেতু ভালো করলো, জ্যোতিষের প্রতি আগ্রহ বাড়িয়ে দিল, গোপন জ্ঞান, গুপ্ত জ্ঞান লাভের সম্ভাবনা সেটাকে বাড়িয়ে দিল, অন্যদিকে যৌনতা কমিয়ে দিল, স্বামী স্ত্রীর মধ্যে ধীরে ধীরে অশান্তি বাড়ছে, প্রেম ভালোবাসার মধ্যে দূরত্ব সৃষ্টি হচ্ছে, এই ব্যাপারগুলো সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। তাহলে পাপ গ্রহ যদি অশুভ স্থানে থাকে তাহলে কিছু শুভ ফল, কিছু অশুভ ফল দেখতে পাওয়া যাবে। সাধারণত বলা হয় যে উপচয় স্থানে 3, 6, 10, 11 সেখানে হচ্ছে গিয়ে পাপ গ্রহগুলো ভালো ফল দেয়। তাহলে এবার এই গ্রহের সঙ্গে ধরুন কারোর কেতুর সঙ্গে বৃহস্পতি রয়েছে, তাহলে কিন্তু তার কি হবে, গোপন জ্ঞান বাড়বে এবং সেই গোপন জ্ঞান প্রকাশিত হবে। কেতু বৃহস্পতির সঙ্গে রবি আছে, তাহলে গোপন জ্ঞানের দ্বারা সে সুপ্রতিষ্ঠিত হবে। এবার দেখা গেল যে এই রবিটা অষ্টমে রয়েছে, তাহলে কিন্তু সুপ্রতিষ্ঠিত হতে পারবে না, তার কিন্তু বদনাম হতে দেখতে পাওয়া যাবে। প্রতিষ্ঠা আসতে পারে, কিন্তু প্রতিষ্ঠা আসলেও তার নাম কিন্তু খারাপ হবে। আমি আপনাদেরকে পরবর্তীকালে খুনির চার্ট দেখাবো, যে খুন না করে ফেঁসে গেছে তেমন মানুষের চার্ট দেখাবো, এগুলো আপনারা দেখবেন, খুব ইন্টারেস্টিং চার্ট, এবং এগুলোকে আমরা বিশ্লেষণ করব, তখন ব্যাপারটা আপনাদের ভালো লাগবে।
আচ্ছা, এবার আমাকে বলুন, এই পর্যন্ত কিছু বুঝতে অসুবিধা হলো কিনা? না স্যার। আচ্ছা, তাহলে আমরা আবার একটু এগোই। হ্যালো, আমরা আরেকটু এগোই। এবার আমাদের হচ্ছে গিয়ে চারটে তত্ত্বে কেতু থাকলে পরে আমরা কেমন রেজাল্ট পাবো। তাহলে প্রথমেই আসি অগ্নিতত্ত্ব। এখানে খেয়াল রাখবেন যে তত্ত্ব যতটা ইম্পর্টেন্ট, ভাবও কিন্তু ঠিক ততটাই ইম্পর্টেন্ট। অর্থাৎ যেমন হচ্ছে গিয়ে কেতু যদি অগ্নিতত্ত্বে অবস্থান করে, সেই ক্ষেত্রে জাতকের মন বিভিন্ন অনুভূতি সেগুলোর মধ্যে বিকৃতি নিয়ে আসতে চায়। দেখা গেল কোনো একজন জাতকের অগ্নিতত্ত্বে কেতু রয়েছে, অগ্নির অপোজিশন, তার মানে বায়ুতত্ত্বে সবসময় কিন্তু রাহু থাকবে। বায়ুতত্ত্বে রাহুর এফেক্ট অগ্নিতত্ত্বে কেতুকে নিয়ে আপনারা যখনই ভাববেন, তখন বায়ুতত্ত্বে রাহুর এফেক্ট সেটাও কিন্তু একবার ভেবে নিতে হবে। সাধারণত অতিরিক্ত কথা বলবার টেন্ডেন্সি, বেশি বেশি কথা বলা, বাচালতা, এগুলো বায়ুতত্ত্বে রাহু থাকলে পরে দেখতে পাওয়া যায়। যদি অগ্নিতত্ত্বে কেতু অবস্থান করে, আমাদের মন মানসিকতা এবং অনুভূতি তার মধ্যে একটা অনিয়ন্ত্রিত ব্যাপার চলে আসতে দেখতে পাওয়া যায়। এটা যে চঞ্চলতা, এটা আমি বলবো না। বহু সময় দেখতে পাওয়া যায় যে কেতু যদি অগ্নিতত্ত্বে থাকে, জাতকের অনুভূতিগুলোর প্রকাশ হতে বিলম্ব হয়। জাতকের মধ্যে অনেক সময় তোতলা, বা কানে শুনতে পায় না, এই ধরনের সমস্যা দেখতে পাওয়া যায়, যেটা জন্মের কিছু সময় পরে ডেভেলপ করে। তাহলে যদি হচ্ছে গিয়ে কেতু অগ্নিতত্ত্বে থাকে, তাহলে ইন্দ্রিয়গুলোর সঠিক বিকাশ বাধাপ্রাপ্ত হয়। কেতু অগ্নিতত্ত্বে থাকলে পরে ব্রেনের কিছু স্পেশাল ক্ষমতা তৈরি হতে দেখতে পাওয়া যায়, যে ক্ষমতাকে বাইরে থেকে সাধারণ মানুষ রিভিল করতে পারে না। অগ্নিতত্ত্বে কেতু থাকলে সাধারণত কিছুটা অদ্ভুত টাইপের চেহারা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। মানে চেহারা হচ্ছে গিয়ে কিছু অদ্ভুত একটা ব্যাপার, যে চেহারাটা দেখে মনে হচ্ছে ও বাবা, এই লোকটা এরকম। হয়তো সে বিশাল ভালো কোয়ালিটির কোনো একটা লোক, কিন্তু তাকে দেখে মনে হচ্ছে যে অত্যন্ত গরিব এবং ভিখিরি তুল্য একজন মানুষ। তাতে করে মনে হবে না কখনোই যে এই মানুষটার এত টাকা, এত সামর্থ্য ইত্যাদি থাকতে পারে। এরপরে আহ, এরপর আমরা চলে আসব পৃথ্বীতত্ত্ব। পৃথ্বীতত্ত্বে কেতু সাধারণত বহন ক্ষমতা কমিয়ে দেয়। বহন ক্ষমতাটা কি ব্যাপার? বহন ক্ষমতা হচ্ছে একদম সিম্পল, ভার বহন করবার ক্ষমতা, কাজকর্ম করবার ক্ষমতা, শ্রম করবার ক্ষমতা। একে কেতু কমিয়ে দেওয়ার চেষ্টা করে। পরিশ্রম করতে চাইছি না, অলস হয়ে যাচ্ছি, নড়তে চড়তে ইচ্ছে করে না, এইরকম টাইপের মেন্টালিটি, সেটা কেতু সৃষ্টি করবার চেষ্টা করে। তাহলে এই বিষয়গুলো হচ্ছে কেতুর পৃথ্বীতত্ত্বের প্রভাব। এই ধরনের জাতক বা জাতিকাদের মধ্যে যাদের কেতু পৃথ্বীতত্ত্বে রয়েছে, তাদের অস্থিরতে কিছু বিকৃতি আসবার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। অস্থি মানে হাড্ডি, অস্থির মধ্যে একটা বিকৃতি, বিকৃতি মানে হচ্ছে আহ একটা আহ গন্ডগোল, এরকম টাইপের একটা কিছু, অর্থাৎ টেরা বেঁকা হয়ে গেছে, একটু ডিস্টার্ব করছে, এইরকম ব্যাপারগুলো আসবার চান্সেস দেখতে পাওয়া যায়। এবং তার কারণে এই জাতক কিংবা জাতিকাকে সমস্যার মধ্যে পড়তে হয়। জাতক বা জাতিকার মুভমেন্ট সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হয়। পৃথ্বীতত্ত্বে কেতু জাতকের মধ্যে, জাতকের যে
স্পেশালি কোমর, শিরদাঁড়া, এগুলোর মধ্যে না ব্লকেজ নিয়ে আসে। পৃথ্বীতত্ত্বে কেতু আপনারা দেখবেন যে কখনো কখনো কুঁজো আকৃতি বিশিষ্ট মানুষ দেখতে পাওয়া যায়, যাদের মধ্যে কিছু বিকৃতি আসে। এই ব্যাপারগুলো পৃথ্বীতত্ত্বে কেতু দেওয়ার চেষ্টা করে। পরিষ্কার হলো? পৃথ্বীতত্ত্বে কেতু কমিউনিকেশন নষ্ট করে দেয়। পৃথ্বীতত্ত্বে কেতু যোগাযোগগুলোকে নষ্ট করে দেয়। যে সমস্ত মানুষের আপনার রেসপন্সিবিলিটি নেওয়া উচিত, আর যে সমস্ত মানুষের রেসপন্সিবিলিটি আপনার নেওয়া উচিত, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু সমস্যা সৃষ্টি করে পৃথ্বীতত্ত্বে কেতু। বোঝা গেল? এবার আমরা চলে আসি বায়ুতত্ত্বে কেতু। বায়ুতত্ত্বে কেতু জেনারেলি কমিউনিকেশনের ক্ষেত্রে ডিস্টারবেন্স ক্রিয়েট করে, মানসিক অস্থিরতা বাড়ায়, যোগাযোগ বায়ুতত্ত্বের কেতুও করায়, অস্থি সংক্রান্ত পীড়া সেটা বায়ুতত্ত্বের কেতু দেয়। এই মানুষগুলোর জেনারেলি ওই 15-16 বছর পর্যন্ত ব্রিদিং প্রবলেম দেখতে পাওয়া যায়, শ্বাসের সমস্যা, বুকের কষ্ট, এই টাইপের ব্যাপারগুলো দেখতে পাওয়া যায়। বায়ুতত্ত্বে কেতু সাধারণত মানুষের সঙ্গে খুব দ্রুত গন্ডগোল পাকিয়ে দেয়। বায়ুতত্ত্বে কেতু সেভিংস নষ্ট করায়, অর্থনৈতিক দিক থেকে চাপ সৃষ্টি করবার প্রবণতা সেটা দেয় বায়ুতত্ত্বে কেতু। কমিউনিকেশন গ্যাপ সেটা কিন্তু বায়ুতত্ত্বে কেতু মারাত্মক ভাবে দেয়। বায়ুতত্ত্বে কেতু রয়েছে ব্যবসাপত্র করবে, সেটা মুশকিল। বায়ুতত্ত্বে কেতু রয়েছে সেই মানুষ যদি কেবেলের ব্যবসা করে তাহলে কিন্তু মহা বিপদে পড়বে। কেবল কিংবা ফোন, কিংবা ফোন কানেকশন কিংবা রিচার্জ করার ব্যবসা, সে কিন্তু বেজায় সমস্যায় পড়বে, তার কাছে মোটে কাস্টমার হবে না। এবার হচ্ছে জল তত্ত্বে কেতু। জল তত্ত্বে কেতুর অ্যাক্টিভিটি যে বিশাল বেশি তা কিন্তু নয়। সাধারণত জলতত্ত্বে কেতু যৌন দুর্বলতা দেওয়ার চেষ্টা করে। জলতত্ত্বে কেতু মনের মধ্যে প্রচুর দুশ্চিন্তা, বিভিন্ন ধর্মী চিন্তা দেওয়ার চেষ্টা করে। জলতত্ত্বে কেতু নিজের উপরে নিয়ন্ত্রণ নষ্ট করায়। জলতত্ত্বে কেতু জাতককে ইম্পালসিভ করে তোলে। ধরুন একজন লোক রয়েছে, তাকে আপনি বললেন একটা কথা, ভাবলো যে ও কি না কি বললো, সেই একই কথা ওই লোকটাকে পরের দিন আবার বললেন। সে এত রেগে গেল যে তুমি আমাকে এই কথাটা বলতে পারলে, তুমি কি করে আমাকে এই কথাটা বলতে পারলে। এইরকম টাইপের মেন্টালিটি, সেটা হচ্ছে গিয়ে জল তত্ত্বে কেতু আপনাকে দিয়ে দেবে। কিছুটা হরমোনাল ইমব্যালেন্সের টেন্ডেন্সি জল তত্ত্বে কেতু দেবে। ডাইজেশনের প্রবলেম জল তত্ত্বে কেতু দেবে। হজম হচ্ছে না, পেটের মধ্যে প্রচুর গ্যাস হচ্ছে, এই টাইপের বিষয়গুলো জল তত্ত্বে কেতু দেবে। তাহলে এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে। অ্যাসিডিটির প্রবলেম, পেটের সমস্যা, এই জিনিসগুলো, শরীরে প্রপার ফ্লুইড পৌঁছচ্ছে না, এগুলো জলতত্ত্বে কেতু দেবে। শরীরে প্রপার ফ্লুইড না পৌঁছানোর জন্য স্কিনের প্রবলেম, সেটা দিয়ে দেবে জলতত্ত্বে কেতু। তাহলে এই পয়েন্টগুলো আপনাদেরকে একটু ধরে ধরে পড়তে হবে, বা আহ, এইগুলো হচ্ছে গিয়ে তাদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে এই টাইপের ঘটনাগুলো, এটা হচ্ছে বেসিক। তাই এবার ধরুন জল তত্ত্ব নির্দেশ করে আমাদের আহ সরি, জল তত্ত্ব নির্দেশ করে যে একটা লোকের হাতে কত মনিটারি ফ্লো হচ্ছে, কত তার হাতে টাকা পয়সার ফ্লো হচ্ছে, জল তত্ত্ব এটাকে ইন্ডিকেট করে। এবার জল তত্ত্বে কেতু রয়েছে, তাহলে এবার জল তত্ত্বে কেতু থাকলে পরেই সেখানে কিন্তু মানি ফ্লো, সেখানে আপনি একটা ডিস্টারবেন্স দেখতে পাবেন। অর্থাৎ টাকা পয়সার যে মুভমেন্ট, সেইটা কিন্তু বাধাপ্রাপ্ত হবে। সেখানে আপনি একটা গন্ডগোল, একটা দোটানা, এরকম ব্যাপার আপনি দেখতে পাবেন। বায়ুতত্ত্বে কেতু সে কমিউনিকেশন নষ্ট করে। তাহলে কমিউনিকেশন যদি নষ্ট করে, ব্যবসার ক্ষেত্রে প্রবলেম আসবে, আসবেই আসবে। তাহলে এই জায়গাগুলো আমাদেরকে প্রত্যেকটা পাই টু পাই খেয়াল রাখতে হবে, এবং খেয়াল রাখতে পারলে পরেই কিন্তু আমরা
আলটিমেটলি প্রেডিক্ট করতে পারবো যে কি হচ্ছে। এবার আমি কয়েকটা যোগের কথা বলি। যোগ আমরা পরে আবার পড়বো, তবে এখানে কিছু যোগের কথা বলি। ধরুন বুধ কেতু যোগ। বুধ হচ্ছে একটা মানুষের শেখার ক্ষমতা, শেখার আগ্রহ, প্রাথমিক পর্যায়ের স্মৃতিশক্তি। ধরুন একজন মানুষ একবার পড়ে নিল, স্যাট করে পড়ে নিল, মাথায় রয়ে গেছে, কালকে পরীক্ষাতে গিয়ে লিখবে, লিখার পরেই কি লিখেছে সব ভুলে গেছে, আর মনে নেই, ওই পর্যন্তই গল্প শেষ। তাহলে এই যে বিষয়টা, এই যে অবস্থা, এইটা হচ্ছে গিয়ে বুধ দেয়। এবার কেতুর ক্ষেত্রে কি হলো, কেতু আর বুধ একসঙ্গে রয়েছে, তাহলে এই যে ক্ষমতা, এইটা কিন্তু কেতু নষ্ট করে দেবে। বুধের যে শার্পনেস, তাকে কিন্তু কেতু নষ্ট করবে। বুধের যে তীক্ষ্ণ তীব্র বুদ্ধি, তাকে হচ্ছে কেতু দায়িত্ব নিয়ে শেষ করবে। দায়িত্ব নিয়ে কিন্তু কেতু ব্যাপারটাকে ঘেটে ফেলবে। এইটা হচ্ছে আমাদের কেতুর ইম্প্যাক্ট। বুধ কেতু কম্বিনেশন এটা। বুধ কেতু কম্বিনেশনের আরেকটা ভয়ঙ্কর বাজে প্রভাব হচ্ছে, কোথায় কি রেখেছে সেটা ভুলে গেছে। বাড়িতে চাবিটা কোথায় ঝুলিয়ে রেখেছি, কিন্তু পরে আর চাবিটা গিয়ে খুঁজে পাচ্ছে না। এইটা হচ্ছে গিয়ে বুধ কেতু কম্বিনেশন দেবে। বুধ কেতু কম্বিনেশনের আরেকটা জিনিস কি, বুধ হচ্ছে বাক্যের কারক গ্রহ। বুধ কেতু কম্বিনেশনে জীব মোটা হয়ে যায়। আমি একটা স্টাইলে কথা বলে দেখাচ্ছি। হ্যাঁ, ধরুন একজন লোক এলো আপনাকে, এসে হচ্ছে গিয়ে প্রসেনজিৎ বাবুকে বলছে, ও প্রসেনজিৎ শুনতে পাচ্ছিস কথাগুলো, তোর ওই যে বললাম তুই তো করিসনি, তোকে যেটা বলেছিলাম তুই কেন করিসনি বল এখন আমাকে। এই টাইপের কথা আপনার আশেপাশে কিছু লোক বলে, আপনি খোঁজ করে দেখবেন। কারণ হচ্ছে কি, তাদের জিভের থিকনেস বেশি। আপনার জিভের শার্পনেস বা জিভ প্রপার জায়গাগুলোকে যেভাবে টাচ করবে, সেটা যদি প্রপার ওয়েতে না করতে পারে, তাহলে কিন্তু আপনার উচ্চারণ সঠিক হবে না। এই যে উচ্চারণটাকে আমি আপনাদেরকে বললাম, এটা হচ্ছে কি জিভটা মোটা হওয়ার জন্য এরকম টাইপের উচ্চারণ হচ্ছে। তাহলে এই ধরনের বিষয় বাক্যের ক্ষেত্রে, তোতলামি, বাক্যের ক্ষেত্রে সমস্যা, শ্রবণে সমস্যা, এগুলো বুধ কেতু কম্বিনেশনে দেয়। আমাদের স্কিন, হেয়ার, চুল, লোম, প- আহ, গোফ, দাড়ি, এখানেও কিন্তু বুধের একটা ভূমিকা আছে। আরেকটা জিনিস সেটা হচ্ছে নখ। এই যে বুধ কেতু কম্বিনেশন যদি আপনারা দেখেন, তাহলে এই ক্ষেত্রগুলো, সেগুলো কিন্তু ডিস্টার্বড হবে। অর্থাৎ বুধ কেতু কম্বিনেশন বাক্য তাকে বিকৃত করবে। বুধ কেতু কম্বিনেশন একটা কথা বলেছে, পরে সেটা ভুলে গেছে। যে বলেছিল আজকে বাড়ি আসবার সময় বইয়ের জন্য কাগজপত্র বা জিনিসপত্র নিয়ে আসবে, কিন্তু সে ভুলে গেছে। এই ব্যাপারটা হচ্ছে গিয়ে বুধ কেতু কম্বিনেশন দেবে। আচ্ছা, বুধ কেতু কম্বিনেশন নার্ভের অ্যাক্টিভিটিকে স্লো করবে। অনেক মানুষ আছে গুঁতো খাচ্ছে, মার খাচ্ছে, ধাক্কা খাচ্ছে, কিন্তু ঠিক আছে চলে যাবে। এইরকম একটা ব্যাপারকে ইন্ডিকেট করে বুধ কেতু কম্বিনেশন। তাহলে এই জায়গাটা আমরা মোটামুটি বুঝবো। এরপরে হচ্ছে গিয়ে কেতু শুক্র কম্বিনেশন। কেতু শুক্র কম্বিনেশন রুচির ক্ষেত্রে বিকৃতি দেয়। ধরুন সাধারণ মানসিকতা একজন মানুষের যেরকম হতে পারে, কেতু শুক্র কম্বিনেশন তার থেকে কুরুচিপূর্ণ করে দেবে মানসিকতা। কেতু শুক্র কম্বিনেশন জাতকের লুক নষ্ট করে, জাতকের স্কিন খারাপ করিয়ে দেয় কেতু শুক্র কম্বিনেশন, জাতকের অ্যাক্টিভিটি লেভেলকে কমিয়ে দেয় কেতু শুক্র কম্বিনেশন। তাহলে এইটা হচ্ছে মোটামুটি কেতু শুক্র। পড়াশুনো, চাকরি বাকরি, এই সমস্ত ক্ষেত্রে সাকসেসকে নষ্ট করে দেয় কেতু শুক্র কম্বিনেশন। বিলাসিতাকে নষ্ট করে দেয় কেতু শুক্র কম্বিনেশন। এইগুলো হচ্ছে মোটামুটি কেতু শুক্র কম্বিনেশনের কোয়ালিটি। কেতু শুক্র কম্বিনেশন একজন জাতক বা জাতিকাকে যেমন বিশাল উচ্চাঙ্গ সঙ্গীতে পারদর্শী করতে পারে, ঠিক তেমন ভাবেই কেতু শুক্র কম্বিনেশন জাতকের মধ্যে মিউজিক, আর্ট, কলা বোধ বা শিল্পবোধ, এক্স্যাক্টলি ওয়ার্ডটা হচ্ছে রসবোধ, এটাকে পুরোপুরি নষ্ট করে দিতে পারে।
জাতক বা জাতিকার মধ্যে শিল্পের প্রতি যে রুচি সেটাকে পুরোপুরি বরবাদ করে দিতে পারে। তাহলে এই যে জায়গাটা, এইটা আমাদেরকে বুঝতে হবে। এরপরে হচ্ছে কেতু বৃহস্পতি, ভালো যোগ, খুবই ভালো যোগ। কেতু বৃহস্পতি সংযোগে জাতক বা জাতিকার বিভিন্ন বিষয়ে জ্ঞান সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়, এবং এই জ্ঞান হচ্ছে গভীর অভিজ্ঞতা লব্ধ জ্ঞান, মানে একদম গভীর জ্ঞান, সেইটা হচ্ছে গিয়ে প্রাপ্ত করতে সাহায্য করে কেতু বৃহস্পতি। অন্তর্মন থেকে, ধরুন আপনারা প্রত্যেকেই স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখবার পরে পরদিন দেখেন সেই স্বপ্নের কিছু আর মনে নেই, যা দেখেছিলেন সব মোটামুটি মাথা থেকে সাফা হয়ে গেছে। কিছু কিছু মানুষ এই স্বপ্নের ডিটো মনে রাখতে পারে। এদের ক্ষেত্রে কি হচ্ছে, সাবকনশিয়াস মাইন্ড আর স্মৃতিশক্তি, এই দুটোর মধ্যে একটা ম্যাচ হয়েছে। কারণ বৃহস্পতি কন্ট্রোল করে স্মৃতিশক্তি, আর কেতু হচ্ছে আমাদের সাবকনশিয়াস মাইন্ড। তাহলে এই ক্ষেত্রে কেতু আর বৃহস্পতির মধ্যে যখন সম্পর্ক হলো, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু মাথার মধ্যে থেকে গেল অ্যাজ এ মেমোরি। তাহলে কেতু এবং বৃহস্পতির মধ্যে যে বন্ধন, সেটা কিন্তু অসাধারণ। জাতকের স্মৃতিশক্তি বাড়বে, জাতকের মধ্যে জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা সেটা বাড়বে, জাতকের মধ্যে নিয়ন্ত্রণ ক্ষমতা বাড়বে, ডাবল নিয়ন্ত্রণ, নিজেকে নিয়ন্ত্রণ, নিজের মনকে নিয়ন্ত্রণ, পারিপার্শ্বিক পরিস্থিতিকে নিয়ন্ত্রণ। এই ক্ষেত্রে ভাষা বাক্য, তার মধ্যে কেতুর একটা ইম্প্যাক্ট আসবে। ফলে সাবকনশিয়াস মাইন্ডকে কাজে লাগিয়ে সে কিন্তু তার পূর্বজন্মের স্মৃতি উদ্ধার করতে সক্ষম হবে। তাই কেতু বৃহস্পতি এটা কিন্তু ভালো দশা। কেতু যদি এডুকেশনের সঙ্গে অ্যাসোসিয়েটেড হয়, তাহলে এই জাতক কিন্তু পড়াশোনার ক্ষেত্রেও উচ্চ বিদ্যা অর্জন করতে পারবে। এই জাতক কিন্তু জবরদস্ত একজন আহ জ্যোতিষ শাস্ত্র বিশারদ হবে। জ্যোতিষ শাস্ত্র কেতু বৃহস্পতি কম্বিনেশন জাতককে একটা হাই লেভেলে নিয়ে যাবে। জাতকের মধ্যে অ্যাচিভমেন্ট লেভেল চরম মাত্রায় বাড়িয়ে দেবে কেতু বৃহস্পতি কম্বিনেশন। কেতু গোপন, বৃহস্পতি উন্নতি, তাহলে গোপন সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা। কেতু হচ্ছে গিয়ে হিডেন, বৃহস্পতি হচ্ছে সোসাইটি ফ্যামিলি, তাহলে পরিবার পরিজন, এদের মধ্য থেকে অর্থ উপার্জন বা প্রাপ্তি, গোপন সম্পদ প্রাপ্তি, কারণ মৃত্যুর ফলে সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা, এইগুলোকে বাড়িয়ে দেবে কেতু বৃহস্পতি কম্বিনেশন। তাহলে কেতু বৃহস্পতি কম্বিনেশন কিন্তু ভীষণ ভালো। পরীক্ষা দিতে গেছে, 6 মাস আগে পড়েছিল, পড়েছিল যখন ব্রেনের মধ্যে ঢুকেছিল, সেই জিনিসটা হঠাৎ করে মাথায় চলে এলো, চিরিক করে মাথার মধ্যে ক্লিক করে কাজ করলো, আরে ওটা তো পড়েছিলাম। এই বিষয়টাকে দেবে হচ্ছে গিয়ে কেতু বৃহস্পতি। ইষ্ট দর্শন ক্ষমতা, সেটাকে দেবে হচ্ছে কেতু বৃহস্পতি, অর্থাৎ উপলব্ধি করবার ক্ষমতা, সাবকনশিয়াস মাইন্ড অ্যাক্টিভ, তাকে করে দেবে কেতু বৃহস্পতি। পরীক্ষা দিতে গেছে কিন্তু মোটামুটি সাজেশন করে গেছে যে 5টা কোশ্চেন পড়ে গেছি, 5টা কোশ্চেন আসবে। তো এইটা হচ্ছে গিয়ে এই 5টাই এসে গেল, এটা হচ্ছে কেতু বৃহস্পতির পাওয়ার। এই এই গুণটার কিছু প্রকাশ আমার খুব চেনা একটা লোকের মধ্যে আছে, যে 5টা কোশ্চেন পড়ে গেছে, 5টা কোশ্চেন লিখতে হবে, 7টা কোশ্চেন, একই কোশ্চেন দুবার এসছে, এরকম ভাগ্যওয়ালা লোক, সেরকম একটা লোককে আমি চিনি। একসময় পরিচয় করিয়ে দেবো আপনাদের সাথে। তো এইটা হচ্ছে বৃহস্পতি কেতু কম্বিনেশনের ফল। অর্জিত জ্ঞানের সঠিক প্রকাশ, সেটা হচ্ছে গিয়ে বৃহস্পতি কেতু দেবে। কোন হিডেন, কেতু বৃহস্পতি তারা যে কোনো হিডেন বিষয়কে রিভিল করবার ক্ষমতা, সেইটা হচ্ছে গিয়ে দেবে। কেতু বৃহস্পতি সংযোগ হতে পারে, সংযোগ হচ্ছে ভীষণ বলবান। আর কেতুর উপর বৃহস্পতির দৃষ্টি, বৃহস্পতির উপর কেতুর দৃষ্টি, নবম পঞ্চম সম্পর্ক, এইটা হলেও কিন্তু রেজাল্ট বেনিফিশিয়াল হবে, পজিটিভ রেজাল্ট হবে। এরপরে একটা অসাধারণ যোগ, যেটা হচ্ছে গিয়ে বেশ আহ সেই সব লোকেদের ক্ষেত্রে থাকে যাদেরকে আমরা হিংসে করি, সেটা হচ্ছে কেতু শনি যোগ। এর নাম হচ্ছে শ্রাপিত যোগ, কেউ এটাকে বলেন সাধু সর্প যোগ।
সাধু কেন? শনি সাধু। সর্প কেন? কেতু সর্প। তাই জন্য এই যোগের নাম হচ্ছে সাধু সর্প যোগ। অর্থাৎ শনি এবং কেতু একত্র অবস্থান। রেজাল্ট কি? শনি হচ্ছে মোক্ষ, আর কেতু হচ্ছে মোক্ষ প্রাপ্তির চাবিকাঠি। সিন্ধুক আর চাবি একসঙ্গে রয়েছে। সাধু, সে সাধু আর সর্প। সর্প আমরা কাকে বুঝিয়েছি? সর্প হচ্ছে আমাদের কুণ্ডলিনী। সাপের মতো কুণ্ডলীকৃত অবস্থায় থাকে, সেটা হচ্ছে আমাদের কুণ্ডলিনী শক্তি। আপনারা সবাই জানেন যে অশ্লেষা নক্ষত্রের দেবতা তিনি হচ্ছেন শেষনাগ। জানেন নিশ্চয়ই। এই অশ্লেষা নক্ষত্রর দেবতা শেষনাগ, তিনি হচ্ছেন ওই এনার নাম হচ্ছে অনন্ত শেষনাগ। এর ভাইটাইরা সব মরে গেছিল। আপনারা কদ্রু আর বিনতার গল্প জানেন। মহাভারতের যুদ্ধ উৎপত্তি এই সময় বিনতার ছেলে, সে হচ্ছে গরুর, কদ্রুর অসংখ্য বলবান বিষধর সর্প ছিল সন্তান। তাদের সবাইকে বিনতার ছেলে গরুর সে খেয়ে নিচ্ছে। বেঁচে রয়েছে বাঁচাকুচা ওই অনন্ত শেষনাগ। এরপরে আমাদের পরীক্ষিত, সেই সময় পরীক্ষিতের যখন একটা ওই সর্পনিধন যজ্ঞ হয়েছিল, সেই সময় শেষনাগ সে বেঁচেছিল। ওই সময় শেষনাগ বিষ্ণুর কাছে প্রার্থনা করেছিল যে আমাকে এমন একটা দাও, এমন একটা কাজ দাও যে আমি আর নড়াচড়া না করে, মানে সেই কাজটাই করতে এত ব্যস্ত থাকি। বলছে তাহলে তুমি একটা কাজ করো, তুমি পৃথিবীটাকে ধরে রাখো। তুমি কুণ্ডলীকৃত অবস্থায় পৃথিবীর কেন্দ্রে থাকো, কেন্দ্রে থেকে শুধু প্রভুর ধ্যান করো, নড়াচড়া বন্ধ করে দাও। তো সেই সময় থেকে তার নাম হলো অনন্ত শেষনাগ। এবারে এই যে কুণ্ডলীকৃত অবস্থা কোথায়? কেন্দ্রে। কার কেন্দ্রে? বিশ্ব ব্রহ্মাণ্ডের কেন্দ্রে। আপনার কেন্দ্র কি? আপনার মস্তিষ্ক। তার কেন্দ্র কি? তার কেন্দ্র হচ্ছে যেখানে রয়েছে সহস্রার কুণ্ডলী। সুতরাং এই যে কুণ্ডলীকৃত অবস্থা, তার সূত্র সেটা কোথায় রয়েছে? এই কেতুর মধ্যে, কারণ কেতু সর্প। আর এই কুণ্ডলীকে জাগ্রত করে আপনি কি করবেন? মোক্ষ প্রাপ্ত করবেন। জাগতিক সুখ দুঃখ থেকে নিজেকে মুক্তি দিয়ে আপনি দেবলোকে, ব্রহ্মলোকে, এই সমস্ততে যাবেন। দেবলোকে কেন যাবেন? কারণ হচ্ছে গিয়ে আপনার আয়ু বেড়ে যাবে। দেবতাদের আমি আগেই বলেছি যে আপনার 1 বছর মানে দেবতাদের একদিন। দেবতাদের 1000 বছর, 1000 বছর, দেবতাদের 1000 বছর মানে হচ্ছে 360, তারপরে মানে 3,60,000, 3,60,000 বছর। এটা হচ্ছে এক যুগ। কোন যুগ? কলিযুগ। তাহলে কলিযুগের এই যে টাইমিংটা, সেটা হচ্ছে গিয়ে ওই 1000 বছর। এটা হচ্ছে কলিযুগের 1000 না, ভুল বললাম, 1200। 1200 বছর সেটা হচ্ছে কলিযুগ। 1200 কি বছর? 1200 আমাদের বছর নয়, দেবতাদের 1200 বছর। দেবতাদের 1200 বছর মানে দেবতাদের 1 বছর মানে হচ্ছে আমাদের 360 বছর। তাহলে আমাদের 1 বছর মানে হচ্ছে দেবতাদের একদিন। এবার এই যে যুগ হলো, এই যে যুগের হিসেব কি আমি আপনাদেরকে বলেছিলাম কোনোদিন? হ্যাঁ না একবার? না স্যার। আমি এটা একটু বলে দিই, এটা হেভি মজার। আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। হচ্ছে? দেখুন তো। হ্যাঁ হচ্ছে। শেয়ার হচ্ছে? হয়নি স্যার। হচ্ছে। হয়নি স্যার, হয়নি। এবার হয়েছে? হবে। আচ্ছা। হচ্ছে? হ্যাঁ হয়েছে। তাহলে আমাদের হচ্ছে গিয়ে একটা একটা দিব্য বছর, সেটা হচ্ছে 360 বছর। এরকম 1200 বছর গুণ হচ্ছে 1200। এটা হচ্ছে দেবতাদের 1200 বছর, মানে হচ্ছে একটা কলিযুগ। এই কলিযুগের ডবল, সেটা হচ্ছে দাপর যুগ। কলিযুগের 3 গুণ হচ্ছে ত্রেতা, আর কলিযুগের 4 গুণ হচ্ছে আহ আপনার সত্য। সত্যযুগ। হ্যাঁ। তাহলে এইটা গুণ করলে হবে 432,000। তাহলে এই যে সময়, এইটা হচ্ছে এক কলিযুগ। আর এই চারটে মিলে
চারটে যখন কমপ্লিট হবে তখন সেটা হবে এই পুরোটার আবার 10 গুণ। কারণ 1 গুণ হচ্ছে কলি, 2 গুণ হচ্ছে দ্রাপর, 3 গুণ হচ্ছে ত্রেতা, 4 গুণ হচ্ছে সত্য। তাহলে 1 2 3 4 যোগ করলে 10, টোটাল 10 গুণ। সেটা হচ্ছে মানে 43,20,000 বছর। এইটা হচ্ছে একটা চতুর্যুগ। এটা হচ্ছে চতুর্যুগ, একে মহাযুগ বলা হয়। এইটা হচ্ছে আমাদের 43,20,000 বছর। এইটা হচ্ছে একটা মহাযুগ। ঠিক আছে? এইরকম 71টা মহাযুগ ইন্টু 71। না, আহ এটা 14টা মহাযুগ প্লাস হচ্ছে 15টা মহাযুগের সন্ধি, মানে হচ্ছে আহ +15, এটা হচ্ছে কনজাংশন। 15টা সত্য যুগের সমান সন্ধি, যুগ সন্ধি। তাহলে 15, এই টাইমটার নাম হচ্ছে গিয়ে একটা মনু, বা এটা এই এই টাইম পিরিয়ডের নাম হচ্ছে গিয়ে এক মনু। এরকম 71 মনু, সেটা হচ্ছে এক কল্প। আমি এক্সাক্ট হিসেবটা আপনাদেরকে বলছি, 1 সেকেন্ড। জাস্ট 1 সেকেন্ড। এগুলো আমাদের জ্যোতিষ শিখবার ক্ষেত্রে লাগবে। হ্যাঁ। আহ তাহলে চতুর্যুগ, আমি ভুল করেছি। চতুর্যুগ হচ্ছে গিয়ে এইটা। এইরকম হচ্ছে গিয়ে 1000 চতুর্যুগ, মানে হচ্ছে গিয়ে এক কল্প। তাহলে এটাকে ইনটু করতে হবে 1000 দিয়ে। এই যে এটা হচ্ছে এক কল্প, এই যে এক কল্প হলো এই 1000, মানে হচ্ছে গিয়ে এটা ইকুয়ালস টু হচ্ছে এক কল্প। এই এক কল্প হচ্ছে ব্রহ্মার এক বেলা, মানে ভগবান ব্রহ্মা তার এক বেলা হচ্ছে গিয়ে এক কল্প। বুঝতে পারলেন? তাহলে ব্রহ্মার এক দিন মানে একটা পুরো দিন, মানে দিনটা পুরো, রাত্রিটা পুরো। তার মানে হচ্ছে একটা ব্রহ্ম দিবস, 1 ডে। সেইটার মানে হচ্ছে গিয়ে 432, মানে হচ্ছে 864। তারপরে 4টে 0, তারপরে 3টে 0। এই যে বছরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্রহ্মার একটা দিন। বোঝা গেল? এটার হিসেব হচ্ছে 864 কোটি বছর। 864 কোটি বছর হচ্ছে ব্রহ্মার একদিন। এরকম 360 দিনে ব্রহ্মার 1 মাস, না 1 বছর। 360 দিনে হচ্ছে ব্রহ্মার 1 বছর। আর ব্রহ্মা মাত্র 100 বছর বাঁচেন। তাহলে এটাকে আমাকে 360 দিয়ে গুণ করতে হবে, 360 ইন্টু হচ্ছে গিয়ে মাত্র 100 বছর। ব্রহ্মা বলে যে তিনি বেশি দিন বাঁচবেন এরকম ব্যাপার নয়, তার আয়ু মাত্র 100 বছর। কিন্তু সেই 100 বছরের এক একটা দিন হচ্ছে আমাদের হিসেবে 864 কোটি বছর। তাহলে আমরা যেটা পড়ছিলাম যে কেন মানুষ মোক্ষ প্রাপ্ত হবে, মানুষ এই দেবলোক, ব্রহ্মলোক, এই সমস্ত লোকে পৌঁছে যাবে। এই পৌঁছে গিয়ে সেখানে সে হচ্ছে গিয়ে শান্তিতে বাঁচবে, শান্তিতে হচ্ছে গিয়ে অনেকগুলো দিন কাটাবে। এই যে ব্যাপারটা, এইটা হচ্ছে গিয়ে ব্রহ্মার
আমাদের কেতু শনি যোগ এই মোক্ষ প্রাপ্তির যে কোয়ালিটি, মোক্ষ প্রাপ্তির যে লেভেল, সেটাকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। তাই জন্য কেতু শনির যোগ যাদের ক্ষেত্রে থাকবে তাদের দিব্য দর্শন, ইষ্ট দর্শন এই ধরনের ক্ষমতা চরম ভাবে দেখতে পাওয়া যাবে। কেতু শনি যাদের চার্টে থাকবে সে হচ্ছে পূর্বজন্ম পরজন্ম দেখতে পাবে। এবার কোথায় রয়েছে সেটা অবশ্যই একটা বড় ব্যাপার, কিন্তু কেতু শনি যোগ অস্থি সংক্রান্ত বৈকল্য দেয়, আর্থারাইটিসের টেন্ডেন্সি দেয়, জাতককে অলস করে দেয়, জাতক ব্রেনকে অ্যাক্টিভ করে দেওয়ার চেষ্টা করে, সরি জাতকের ব্রেনকে ইনঅ্যাক্টিভ করবার চেষ্টা করে, জাতককে ধীর স্লথ করে দেওয়ার চেষ্টা করে। এই সমস্ত ব্যাপারগুলো আমরা কেতু শনি যোগে দেখতে পাই। তো সুতরাং কেতু শনি যোগ গৃহীর জন্য খুব একটা ভালো যোগ একেবারেই নয়। কেতু শনি যোগ ত্যাগীর জন্য অতিশয় অতিশয় শক্তিশালী একটা যোগ। মানে দিব্য দর্শন ক্ষমতা, হঠযোগের ক্ষমতা, কুণ্ডলিনী জাগ্রতকরণের ক্ষমতা, যোগের ক্ষমতা, এই সমস্ত বিষয়গুলোকে কেতু শনি যোগ চরম লেভেলে নিয়ে যেতে পারে। তাহলে এই বিষয়টা মোটামুটি পরিষ্কার হলো। কেতু চন্দ্র মনের মধ্যে কনফিউশন তৈরি করে, খুব ভালো যোগ নয়। শরীরের ক্ষেত্রে বারংবার প্রবলেম, পেটের সমস্যা, মনের মধ্যে দুশ্চিন্তা, ডিপ্রেশন, অ্যাংজাইটি এগুলোকে বাড়িয়ে দেয়। তাহলে এবার কেতু বিভিন্ন ভাবে থাকলে কি হতে পারে সেইটা আমাদেরকে একটু বুঝতে হবে। এই যে যতটুকু আমরা পড়ালাম, এখানে কিন্তু আমি আপনাদেরকে যে অল্প বিস্তর নলেজ দিয়েছি তার থেকে আমি বেশি চেষ্টা করেছি আপনারা কিভাবে অ্যানালাইসিস করবেন, কিভাবে ভাঙবেন সেই বিষয়টাকে বোঝাবার। আমি আশা করব যে আপনারা পরবর্তী সময় এগুলোকে ভাঙতে পারবেন, যে আমি কি প্রেডিক্ট করব। আমি কেতু শনির জায়গায় আমি কেতু রবি দেখছি, তাহলে আমার কি প্রেডিকশন হবে সেটা আপনারা নিজেরা উপলব্ধি করতে পারবেন। এই উপলব্ধি, এইটার চেষ্টা, সেটা হচ্ছে গিয়ে আমি করবার চেষ্টা করলাম। তাহলে এরপরে আমাদের কি আসবে? আমাদের আসবে বিভিন্ন ভাবে কেতু থাকবার ফল। তাহলে প্রথমেই আমাদের লগ্নভাব। লগ্নভাবে কেতু শৈথিল্য এনে দেয়। শৈথিল্য মানে কি? শৈথিল্য মানে হচ্ছে ধীর স্থির হয়ে যাওয়া, স্লথ হয়ে যাওয়া, অ্যাক্টিভিটি কমিয়ে দেওয়া। শরীরকে চেষ্টা করে বিকৃত করবার কেতু। স্কিনের প্রবলেম, স্নায়ুর প্রবলেম, দুর্বল স্মৃতিশক্তি, কর্তব্য ভুলে যাওয়ার টেন্ডেন্সি, স্মৃতিশক্তি নাশ। কেতু তার অ্যাক্টিভিটিকে কমিয়ে দেবে, বাড়িয়ে তুলবে আলস্য, দায়বদ্ধতার উপরে নিয়ন্ত্রণ নিয়ে আসবার চেষ্টা। এইটা হচ্ছে গিয়ে কেতু করবে। কি করতে হবে, কি করতে হবে না, এটা বুদ্ধির অভাব। এটা করব, অনেক সময় মানুষ মানে ভ্যাবলার মতো কিছু একটা করে ফেললো। তো এই ভ্যাবলার মতো করে ফেলা, এই বিষয়টাকে কিন্তু কন্ট্রোল করে কেতু। কেতু ইন্ডিকেট করে সাধারণত যেভাবে গ্রোথ হওয়া উচিত জাতকের, সেই গ্রোথটাকে ব্লক করে দেওয়ার চেষ্টা করে কেতু। কেতু মুখমণ্ডলে ব্রণ, মুখমণ্ডলে কিছুটা বিকৃতি, মুখটা বাঁকা আঁকা, এইরকম টাইপের বিষয়গুলোকে নিয়ে আসবার চেষ্টা করে। সাধারণত দেখতে খুব একটা সুশ্রী হয় না এই জাতক বা জাতিকা। কেতু যদি লগ্নে থাকে, সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা, বাবার সঙ্গে বিহেভিয়ারের গন্ডগোল, মিসকন্ডাক্ট এগুলো তৈরি হয়। আস্তে আস্তে সম্পর্ক, দায়িত্ব এগুলো থেকে জাতক নিজেকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করে। কেতু আঘাত প্রাপ্তির সম্ভাবনা বাড়ায়। কেতু লগ্নে থাকলে অঙ্গহানি হওয়ার সম্ভাবনা থাকে। এটা যদি অগ্নি রাশি থাকে তাহলে পুড়ে যাওয়ার টেন্ডেন্সি। পুড়ে যাওয়া মানুষ মানেই কিন্তু কেতুর প্রভাব চলে এলো। পুড়ে যাওয়া মানেই কিন্তু একটা বিকৃতি আপনারা দেখতে পাবেন। এবার যখনই পুড়ে যাওয়ার পরে সেখানে হচ্ছে গিয়ে একটা কনসাসনেস কাজ করতে শুরু করলো, তখন কিন্তু ব্যাপারটা গন্ডগোল পাকি। পুড়ে যাওয়ার পরে যখন সুন্দর হয়ে গেল মানুষটা, প্লাস্টিক সার্জারি কিংবা অন্য কোনো বিষয়ের মাধ্যমে, তখন কিন্তু শুক্রের একটা টাচ চলে এলো। যাই হোক, লগ্নে কেতু এই বিষয়গুলোকে দেখে। সাধারণত এদের ম্যারেড লাইফ হ্যাপি হয় না। এরা নির্ভরশীল হয়ে ততক্ষণ থাকবে যত, ভুল বলছি, এরা যদি নির্ভরশীল হয়ে থাকতে পারে তাহলে হচ্ছে গিয়ে এরা তুলনামূলকভাবে ভালো থাকে। কিন্তু অন্য কোনো কারণে যদি এরা নিজেরা নিজেদের ব্যক্তিত্বকে প্রকাশ করতে চায়,
নিজেদেরকে জাহির করতে চায়, তাহলেই কিন্তু সমস্যা আসে। এদের সপ্তমে রাহু থাকে, ব্যবসার ক্ষেত্রে বাধা বিপত্তি, ডিসিশন মেকিং এর ক্ষেত্রে সমস্যা, এগুলো এদেরকে রেগুলার ফেস করতে হয়। দ্বিতীয় কেতু, টাকা পয়সার ক্ষেত্রে সমস্যা। মুখমণ্ডলে আমরা যেটা প্রথমে বললাম যে জিভটা মোটা হয়ে যাওয়া, কি খেতে চাই কি খেতে চাই না বুঝতে না পারা, শারীরিক দুর্বলতা, দাঁতের মধ্যে ক্যাভিটি, মুখমণ্ডলে কাটমার্ক, কেটে যাওয়া ব্রণ, ব্রণর কারণে স্কিনের বিকৃতি ইত্যাদি দেখতে পাওয়া যাবে। আত্মীয় কুটুম্ব থেকে ক্রমাগত দূরে সরে যাওয়া, ধীরে ধীরে যারা আমার রিলেটিভ সার্কেল রয়েছে তাদের সঙ্গে অ্যাটাচমেন্টের অভাব, কিছু গোপন বিষয়, কিছু গোপন রিলেশনশিপ, গোপন সূত্রে কিছু প্রাপ্তি, কিছু ফাটকা, হঠাৎ করে টাকা পয়সা নষ্ট হয়ে যাওয়া, বিরাট ক্ষতি, এগুলো ইন্ডিকেট করে দ্বিতীয় কেতু। কেতু ইন্ডিকেট করে কাট। কাট মানে হচ্ছে কি বিচ্ছিন্ন হয়ে যাওয়া। কেন ইন্ডিকেট করে? কারণ আমরা দেখেছি সুদর্শন চক্র দিয়ে ঘেচাং করে কেতু আলাদা হয়ে গেছিল মুন্ডু থেকে। কেতু হচ্ছে গিয়ে চন্দ্র আর সূর্যের ছেদ বিন্দু, যেখানে ক্রস করবে, যেখানে কাট করবে, যেখানে ছেদ করবে। ছেদ মানে অবশ্যই আপনারা জানেন ছিন্ন করা, ছেদ করা মানে হচ্ছে কাটা। তাহলে কেতু কিন্তু এখানে ছেদ ইন্ডিকেট করে। অ্যাকচুয়ালি রাহুও ছেদ ইন্ডিকেট করে, কিন্তু রাহুর ক্ষেত্রে কন্টিনিউইটি থাকে, কারণ রাহু তো অমৃত পান করেছিল। কেতুর ক্ষেত্রে কিন্তু কন্টিনিউইটি থাকে না। এখানে খেয়াল রাখবেন, রাহু একটা দিক থেকে যখন নিচ থেকে উপরের দিকে উঠছে তখন সেটাকে আমরা বলবো রাহু, আর ওপর থেকে ঘুরে যখন নিচে চলে যাচ্ছে তাকে আমরা বলি কেতু। কেতু দ্বিতীয় আছে, জিনিসপত্র রেখে ভুলে যায়নি, এটা হতে পারবে না। কোথাও জিনিসপত্র রেখেছিল, সেই জিনিসপত্র হারাবেই হারাবে। চাবি, ডকুমেন্টস, পেপার, ফটো, রেজাল্ট, বই খাতা, গয়না, এই লোকেদের হারাবেই হারাবে। কোথায় রেখেছিল এসে আর খুঁজে পাচ্ছে না। কানে দুল পড়ে গেছিল, কানে হাত দিয়ে দেখে দুল নাই, হবেই, এ করার কিছু নাই। দ্বিতীয় যদি কেতু শুক্র বা বুধের দ্বারা প্রভাবিত হয়ে অবস্থান করে, তাহলে খুব সুন্দর কটা চোখ দেখতে পাওয়া যায়। দ্বিতীয় কেতু বাক্যের স্নিগ্ধতাকে নষ্ট করে, দ্বিতীয় কেতু বাক্যকে উগ্র করে দেয়। তৃতীয় কেতু ফালতু, অলস, নড়াচড়া করতে চায় না, অ্যাক্টিভিটির অভাব, হওয়া কাজ হয় না, কমিউনিকেশনে গ্যাপ, কথাবার্তার ক্ষেত্রে গন্ডগোল, ভুলভাল লোকের সঙ্গে বন্ধুত্ব, লো কোয়ালিটির মানুষের সঙ্গে প্রেম, যে মানুষের সঙ্গে কথা বলা উচিত না তার সঙ্গে প্রেম করে বসে আছে, বাবার সঙ্গে অশান্তি, বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা, মায়ের সঙ্গে অ্যাটাচমেন্টের অভাব, মা এই ছেলের যত্ন নিচ্ছে না, বাড়ি ছেড়ে আলাদা হয়ে যাওয়ার টেন্ডেন্সি। বাড়ি ছেড়ে আলাদা হয়ে যাওয়ার টেন্ডেন্সি কেন বললাম? কারণ তৃতীয় হচ্ছে চতুর্থের দ্বাদশ। চতুর্থ কি? বাড়ি। চতুর্থ থেকে বিচ্ছিন্ন হওয়া, প্রব্রজ্জা, সাধু হয়ে যাওয়ার চেষ্টা, এগুলো হচ্ছে গিয়ে তৃতীয় কেতু থাকলে পরে দেখতে পাওয়া যাবে। স্কিনের প্রবলেম কেতু দেবে, হাতে টেনিস এলবো, ফ্রোজেন শোল্ডার, এই টাইপের সমস্যা কেতু দেবে। চতুর্থে কেতু বাড়িতে বাস্তু সমস্যা থাকবে, বাড়ির এন্ট্রান্সে গন্ডগোল থাকবে, মায়ের স্বাস্থ্য ডিস্টার্ব করবে, মায়ের শরীর স্বাস্থ্য দুর্বল হবে। এই সন্তান জন্মের পরে ধীরে ধীরে মায়ের শরীর দুর্বল হতে শুরু করবে। মানসিক দিক থেকে চাপ, অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। সুখের অভাব, কিছু একটা কাণ্ড কারখানা নিজেই করে ফেলেছে, যার কারণে বিপদে পড়েছে, বাড়ি থেকে বিতাড়িত হওয়ার সম্ভাবনা, নিজের বাড়ি মা তাড়িয়ে দিচ্ছে, এই সমস্ত বিষয়গুলো দেখতে পাওয়া যাবে যদি চতুর্থে কেতু থাকে। আত্মবিশ্বাসের চরম অভাব, বাড়িতে ড্যাম্প। একটা মারাত্মক জিনিস হচ্ছে বাড়িতে উইপোকা, যাকে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, তেল দিচ্ছে উইপোকা যাচ্ছে না। এইটা হচ্ছে গিয়ে কেতু করবে। বাড়িতে খুব পুরনো কোনো অ্যান্টিক জিনিসপত্র চতুর্থে কেতু থাকলে থাকতে পারে। বাড়িতে কিছু গোপন রহস্য, যে রহস্য মানুষ প্রকাশ করতে চায় না। কিছু পরিবারের মধ্যে থাকে না কিছু রহস্য লুকিয়ে রাখবার টেন্ডেন্সি, সেই বিষয়গুলো দ্বিতীয় কেতু থাকলে দেখতে পাওয়া যাবে। তাহলে
দ্বিতীয় নয়, অ্যাকচুয়ালি চতুর্থে কেতু। পরিবারের কিছু গোপন সম্পত্তি থাকতে পারে চতুর্থে কেতু থাকলে। পঞ্চমে কেতু একদম লেস ক্রিয়েটিভ, আবার হতে পারে ভীষণ ক্রিয়েটিভ। পঞ্চমে কেতু সন্তানের স্বাস্থ্য নিয়ে সমস্যা, সন্তানের শরীরে বিকৃতির প্রবণতা, সন্তানের কথাবার্তা দেরিতে হচ্ছে, অ্যাবনর্মাল ডেলিভারি, প্রিম্যাচিওরড বেবি, এইরকম বিষয়গুলো দেখতে পাওয়া যাবে। পঞ্চমে কেতু শিক্ষার ক্ষেত্রে বাধা, ইয়ার লস হওয়ার টেন্ডেন্সি, এগুলোকে বাড়িয়ে দেবে। পঞ্চমে কেতু জুয়া বা ফাটকা ইনকামের প্রতি লোভ, এগুলোকে বাড়াবে। শেয়ার বাজারে প্রচুর টাকা ক্ষতির সম্ভাবনা পঞ্চমে কেতু। অর্থনৈতিক দিক থেকে বিপর্যয়ের সম্ভাবনা পঞ্চমে কেতু। ক্রিয়েটিভিটি নষ্ট হওয়া, ইমিউনিটি সিস্টেম বরবাদ হওয়া পঞ্চমে কেতু। প্রেমের ক্ষেত্রে কনফিউশন, মানুষটা ভালোবাসছে বলতেই পারছে না, বুঝতেই পারছে না যে ভালোবাসবে, বাসে কি বাসে না। প্রেমিকার বিয়ে হয়ে গেল, তাও বুঝে উঠতে পারলো না যে ভালোবাসে। তো এই যে সিচুয়েশন, এটা হচ্ছে পঞ্চমে কেতু ইন্ডিকেট করে। ষষ্ঠে কেতু রোগ প্রবণতা বাড়ায়, পরিশ্রম প্রবণতা কমায়, শত্রুকে বন্ধু করার টেন্ডেন্সি ষষ্ঠে কেতু দেয়। লিভার, গল ব্লাডার, অ্যাপেন্ডিক্স, এগুলোর ক্ষেত্রে সমস্যা আসে। এমন রোগ হয় যে রোগ বোঝা যায় না যে কি হচ্ছে, কারণ ষষ্ঠ হচ্ছে রোগ আর কেতু হচ্ছে গোপন। তাহলে গোপন রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা, এটা কিন্তু ষষ্ঠে কেতু বাড়িয়ে দেয়। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ষষ্ঠে কেতু এই ধরনের সমস্যা দিয়ে থাকে। সপ্তমে কেতু স্বামী স্ত্রীর মধ্যে ডিস্টেন্স বাড়িয়ে দেয়। সপ্তমে কেতু অতিরিক্ত উগ্রতা বাড়ায়। সপ্তমে কেতু পরকীয়া প্রেমের প্রতি আসক্তি সৃষ্টি করে। কেন করে? কারণ সপ্তমে কেতু মানেই লগ্নে রয়েছে রাহু। কেতু যেখানে রয়েছে সেই জায়গাটা নিয়ে জাতকের কিছু স্যাটিসফ্যাকশনের অভাব থাকবে, এটা আপনাকে ধরে নিতে হবে। রাহু আর কেতু দুজনেই স্যাটিসফ্যাকশনের অভাব। রাহু হচ্ছে গিয়ে যত পায় তত চায়, আর কেতুর স্যাটিসফ্যাকশনের অভাব হচ্ছে সেই জিনিসটা ইনকমপ্লিট থেকে গেছে, সেই জায়গাটা সে পুরোপুরি পাচ্ছে না, তার জন্য স্যাটিসফ্যাকশনের অভাব। এরপরে হচ্ছে গিয়ে উম সপ্তমে কেতু ব্যবসার ক্ষেত্রে বাধা, কমিউনিকেশনের ক্ষেত্রে গন্ডগোল। সপ্তমে কেতু লোকটার সঙ্গে, লোকটার মানে আশেপাশের জিনিসপত্র, তার সঙ্গে ইন্টারাকশনের একটা ঘাটতি ইন্ডিকেট করে। অষ্টমে কেতু একদিক দিয়ে খুব ভালো, একদিক দিয়ে খুব খারাপ। গোপন সম্পত্তি প্রাপ্তি ইন্ডিকেট করে অষ্টমে কেতু। কেতু অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি নির্দেশ করে যদি অষ্টমে থাকে। বাবা মা কেউ মারা গেল, তার থেকে সম্পত্তি প্রাপ্তি, বেশ কিছু টাকা পয়সা ফাটকা পাওয়া, সেগুলো অষ্টমে কেতু দেয়। বংশ পরিচয় হারিয়ে যাওয়া, এটা হচ্ছে গিয়ে অষ্টমে কেতু দেয়। ধরুন আপনি আপনার বাবার আগের কাউকে আর চেনেন না, আপনি আপনার বাবাকে চেনেন, কিংবা আপনি আপনার বাবাকেও চেনেন না, যে আপনি মায়ের কাছে মানুষ, বাবাকে কোনোদিন দেখেননি। এইরকম সিচুয়েশন অষ্টমে কেতু দেয়, যে পুরোনো পরিবার হারিয়েই গেছে, এরকম সিচুয়েশন দিতে পারে। জ্যোতিষের চরম জ্ঞান অষ্টমে কেতু দেয়, সাবকনশিয়াস মাইন্ডকে অষ্টমে কেতু অ্যাক্টিভ করে দেয়। অষ্টমে কেতু বাক্যের উগ্রতা নিয়ে আসে। অষ্টমে কেতু স্বামী স্ত্রীর মধ্যে যে দৈহিক সম্পর্ক, সেটাকে ড্যামেজ করবার চেষ্টা করে। স্বামী স্ত্রী এদের মধ্যে ধীরে ধীরে গ্যাপ বাড়ানোর চেষ্টা করে। স্বামী স্ত্রীর মধ্যে যদি মেন্টাল ম্যাচ থাকে, তাহলেই একমাত্র তারা পরস্পর একসঙ্গে থাকতে পারবে। আদারওয়াইজ কিন্তু শারীরিক সম্পর্ক এদের ক্ষেত্রে আস্তে আস্তে কমতে থাকে। নবমে কেতু বাবার স্বাস্থ্যহানি, বাবার সঙ্গে অশান্তি, ভাগ্যহানি। উচ্চ বিদ্যার ক্ষেত্রে বাধা, বিদেশ যাত্রার চেষ্টা এবং বারংবার বাধা। হঠাৎ ভাগ্যের বিপর্যয় নবমে কেতু করে দেয়। নবমে কেতু থাই, কোমর, এই সমস্ত ভেঙে যাওয়া, সেগুলোকে ইন্ডিকেট করে। খেলাধুলা করতে যাচ্ছেন, দৌড়তে দৌড়তে হঠাৎ করে কখন পড়ে গেলেন, পাটা ভেঙে গেল, বুঝতেই পারলেন না, ভাবতেই পারেননি যে এইটা পড়ে আপনি পা ভেঙে যাবেন। এরকম ঘটনা নবমী কেতু দেয়। দশমে কেতু
দশমে কেতু কর্মক্ষেত্রে সমস্যা, কাজের জায়গায় শত্রুতা বাড়ে, কাজের জায়গায় ভরসা বিশ্বাসের অভাব এইটা দেবে না দশমে কেতু। ক্রমাগত বসের সঙ্গে অশান্তি হচ্ছে দশমে কেতু। প্রচুর গোপন শত্রু দশমে কেতু। কাজ করতে যাচ্ছেন বিপজ্জনক কাজ, কাজ থেকে মাঝে মাঝে হাত পা কেটে বাড়িতে আসছেন দশমে কেতু। বাবা মরে গেছে, বাবার চাকরি ছেলে পেয়েছে, দশমের সঙ্গে কেতুর সম্পর্ক এইরকম হচ্ছে গিয়ে দশমে কেতু। ওভারঅল দশমে কেতু যদি ভালো নক্ষত্রে থাকে আমি খুব খারাপ বলবো না। জ্যোতিষকে পেশা নিতে পারে, যে যার দশমে কেতু আছে তাকে আপনি বলবেন যে অন্য কোনো পেশা না, তুমি জ্যোতিষ তন্ত্র এই সমস্ত পেশাতেই সাফল্য পাবে, কিংবা দেশের বাইরে চাকরি করো, কারণ দশমে কেতু মানেই চতুর্থে রাহু। চতুর্থে রাহু মানেই হচ্ছে বাড়ি থেকে বিচ্ছিন্নতা, বিচ্ছিন্নতা। তাহলে তাকে বলতে হবে তুমি কিন্তু দেশে সাকসেস পাবে না, তুমি সাকসেস পাবে বিদেশে গিয়ে। একাদশে কেতু মানে হচ্ছে গিয়ে সাকসেসে বাধা, কম সাফল্য, বাধা বিপত্তি সমস্যা আসছে, চেষ্টা করেও আয় উন্নতি করতে পারছে না, এটা হচ্ছে একাদশে কেতু। তার সঙ্গে প্রপার ট্রিটমেন্টের অভাব, ইমিউনিটি সিস্টেমের ঘাটতি, ওষুধপত্র প্রপার পড়ছে না, রোগ আইডেন্টিফাই হচ্ছে না, এগুলো সবই হচ্ছে গিয়ে একাদশে কেতুর প্রভাব। একাদশে কেতু সাফল্য আয়কে বিলম্বিত করে, ভাগ্যের সাপোর্টকে নষ্ট করে। দ্বাদশে কেতু সেও সাবকনশিয়াস মাইন্ডকে অ্যাক্টিভ করে, তবে তার সঙ্গে সঙ্গে শয্যা সুখের হানি ঘটায়। সারা রাত জেগে আছে, ভগবানের চিন্তা করছে, ভয় পাচ্ছে, ফোবিয়া, দ্বাদশে কেতু ফোবিয়া দেয়। দ্বাদশে কেতু জেল হাজতবাসের সম্ভাবনা দেয়, এবং যে হাজতবাসের জন্য জাতক বা জাতিকার কোনো দোষ থাকে না, মানে যে কাজ করেনি সেই কাজের জন্য জাতককে হাজতবাস করতে হচ্ছে, এইরকম ঘটনা দ্বাদশে কেতু দিয়ে দেয়। তাহলে মোটামুটি দ্বাদশে কেতু বিদেশ যাত্রা করে। তাহলে মোটামুটি আমরা কেতুর 12টা ঘরে অবস্থান, তত্ত্বে অবস্থান, এবং তার সঙ্গে সঙ্গে আহ কেতুর পার্সোনাল ইন্ডিভিজুয়াল কোয়ালিটি সেটা আমরা বুঝলাম জানলাম। মাইন্ডের সঙ্গে কেতুর সম্পর্ক সেটা পরিষ্কার করলাম, এবং পুরোটাই আমরা কি ঘটতে পারে কুণ্ডলিতে যদি এরকম থাকে কি ঘটতে পারে সেই বিষয়ে পড়লাম। কেতুর সঙ্গে অন্যান্য গ্রহদের সম্পর্ক সেটাও আমরা পড়লাম। এবার এটাকে নিজের নিজের চার্টে ইমপ্লিমেন্ট করবার চেষ্টা এটা আমাদেরকে করতে হবে, এবং সেই চেষ্টাটা আমরা করবার পরেই বুঝতে পারবো যে আমরা কতটা কেতুকে উপলব্ধি করতে পেরেছি। প্রথমে নিজের চার্টে, তারপরে বাড়ির লোকেদের চার্টে কেতু কোথায় থাকার জন্য আমার এই ফলটা হয়েছে সেটা বুঝতে হবে। তাহলে পরেই মোটামুটি আমাদের যে একটা ফান্ডামেন্টাল বেসিক নলেজ কেতুকে নিয়ে সেটা তৈরি হয়ে যাবে। পরের দিন আমরা ইউরেনাস নেপচুন প্লুটো এগুলোকে নিয়ে পড়াশোনা করব। আর ইতিমধ্যে আরো একবার দুটো জিনিস বলবো, সেটা হচ্ছে 7 তারিখ, 7ই জানুয়ারি, মানে আগামী রোববার আমাদের একটা কম্বল বিতরণ অনুষ্ঠান আছে। এটা হচ্ছে বিধাননগর রেল বস্তি, তার পাশে। অবশ্যই চেষ্টা করবেন আসবার, আসলে ভালো লাগবে। ফিজিক্যালি মেন্টালি সাপোর্ট এটা আমাদের খুব দরকার। কিছু কাজকর্ম তো অবশ্যই পড়বে গেলে পরেই, এবং আপনারও কাজকর্ম করে ভালো লাগবে। 2 নম্বর পয়েন্ট যেটা, 6 তারিখ অর্থাৎ শনিবার রাত্রি 9:30 বা 10টা এক্সাক্ট টাইমিং আমি আপনাদেরকে বলে দেবো, আজকে রাতেই জানিয়ে দেবো, গ্রুপে পোস্ট করে দেবো। তো সেই এক্সাক্ট ওই ডেটে মানে আর কি 6 তারিখে আমাদের কনফারেন্স ওরিয়েন্টেড একটা মিটিং আছে। তো সেই মিটিং এও আপনারা জয়েন করবেন, কারণ আপনাদেরই ইনস্টিটিউট, আপনাদেরই ঠেলে নিয়ে যেতে হবে। আর আমাদের কনফারেন্স মোটামুটি ভালো হয়, আমরা চেষ্টা করি কনফারেন্স খুব ভালো করবার। তো সেই কারণে হচ্ছে গিয়ে মিটিং এ অবশ্যই থাকবেন। আর আপনাদের যে সার্টিফিকেট আপনারা 1 বছর পরে পেতেন সেগুলো আমরা কনফারেন্সে দিয়ে দেবো। মানে কনফারেন্সটা হচ্ছে কি একটা মেমোরেবল ব্যাপার, যে কনফারেন্সে আপনি সার্টিফিকেট নিচ্ছেন, এই ব্যাপারটাই আপনাদের আহ রেখে দিতে হবে স্মৃতিতে, যে ফটো তুলছেন ফটোগুলো। তো তার জন্য
অবশ্যই কনফারেন্সের মিটিং এ থাকতে হবে, সবাইকে থাকতে হবে। স্যার কনফারেন্সটা কবের দিকে হবে আনুমানিক? কনফারেন্সটা মোটামুটি ফেব্রুয়ারির মাঝামাঝির দিকে, কারণ তারপরে স্যার করলে গরম মাধ্যমিক পড়ে। পরীক্ষা চলবে তো মনে হচ্ছে। হুম। স্যার মাধ্যমিক পরীক্ষা চলবে মনে হচ্ছে। মাধ্যমিক পরীক্ষা কবে থেকে? ওই ফেব্রুয়ারির সেকেন্ড উইক ফার্স্ট উইকের দিক করে। ফার্স্ট উইক থেকে। মাধ্যমিক পরীক্ষা চলবে না ওই সময়। মোটামুটি একটা টেন্টেটিভ ভাবছি, সেটা হচ্ছে 18ই ফেব্রুয়ারি। তো মার্চে করলে আবার মুশকিল হয়ে যাবে, লেট হয়ে যাবে। আর এটা পুরোপুরি আমাদের ইনহাউস প্রোগ্রাম হবে, আপনারা আসতে পারবেন, আর আপনাদের যারা আত্মীয় পরিজন তারাও আসতে পারবে, কিন্তু বাইরের ওই গাদাখানেক অ্যাস্ট্রোলজার তাদেরকে আমরা ডাকবো না, মানে ডাকি না আর কি। বিগত দিনের যত কনফারেন্স, সেখানে আমরা আর কি কাউকেই ডাকিনি। তাহলে মোটামুটি এই পর্যন্তই আজকের আমাদের পড়াশুনো। ভিডিওটা অ্যাটলিস্ট আপনাদেরকে হচ্ছে গিয়ে 4বার দেখতে হবে, কারণ আজকের ভিডিওটাতে প্রচুর কন্টেন্ট। স্যার একটা প্রশ্ন আছে, হ্যাঁ, হ্যাঁ। এটা আগে দিন স্যার। যদি রাহু আর চন্দ্র একসাথে লগ্নতে থাকে তাহলে কিরকম ফল দেয়? রাহু আর চন্দ্র লগ্নতে যদি থাকে। ইমোশনাল, বদমেজাজি, এবং তার সঙ্গে হচ্ছে কি শারীরিক দুর্বলতা, পেটের সমস্যায় ভুগবে। আর তার সঙ্গে সঙ্গে হঠকারী সিদ্ধান্ত, হঠাৎ হঠাৎ রেগে যাওয়া, এই ব্যাপারগুলো এর ক্ষেত্রে হবে। জীবনে একবার অন্তত পয়সা নষ্ট করবে। ভাই বোন না থাকার সম্ভাবনা খুব বেশি, ভাই বোন থাকলেও তাদের সঙ্গে আস্তে আস্তে অ্যাটাচমেন্ট কমতে থাকবে। স্যার সন্তানের উপরেও কি প্রভাব পড়বে? কোনো সন্তানের সন্তান উপরে প্রভাব পড়বে, কারণ পঞ্চমে রাহুর দৃষ্টি পড়বে। আর একটা বিষয় হচ্ছে, গর্ভে যখন সন্তান থাকে তখন একটা ওই ওয়াটার একটা ব্যালেন্সের ব্যাপার থাকে, যে এই পরিমাণ জল থাকা দরকার, বা জলের ক্ষেত্রে হচ্ছে গিয়ে আহ সমস্যা, বা মানে যে ফ্লুইডটা, সেই ফ্লুইডটা কম আছে, এইরকম টাইপের প্রবলেম ফেস করতে হবে। আর সন্তানের সঙ্গে মানসিক দূরত্ব সেটা তৈরি হতে পারে। এই মানুষগুলো সাধারণত চাকরির ক্ষেত্রে স্যাটিসফ্যাকশন পাবে না। মানে যদি পুরুষের হয় এটা, তাহলে তার স্ত্রীর ক্ষেত্রে এগুলো ফ্লুইড কম এরম হবে, তাই তো স্যার? না, না, পুরুষের ক্ষেত্রে হলে ওই ধরনের প্রবলেম থাকবে না। পুরুষের ক্ষেত্রে হলে সন্তানের সঙ্গে মানসিক দূরত্ব সৃষ্টি হবে। ঠিক আছে স্যার। স্যার যদি কারোর 9th হাউসে কেতু থাকে, সেখানে যদি বৃহস্পতির দৃষ্টি থাকে, তাহলে কি নেগেটিভ প্রভাব কিছুটা কমবে? কিছুটা, অবশ্যই কমবে। স্যার হ্যাঁ, স্যার এই যে উপচয় মানে 3, 6, 10, 11, তো এগুলোতে হচ্ছে গিয়ে বললেন যে আউটপুট ভালো পাওয়া যাবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এবার যদি কেতু হচ্ছে গিয়ে কারো 3, 6 বা 10, 11-তে থাকে, সেক্ষেত্রে কি খারাপ উম, যে প্রভাবগুলো তার থেকে কি ভালো প্রভাবটা বেশি আশা করা যায়? না, না, উপজয় স্থানে পাপ গ্রহরা জেনারেলি শুভ ফল দেয়, মানে পরিশ্রমটাকে বাড়িয়ে দেয়, এবং জেনারেলি জাতক খাটাখাটনি করে একটা জায়গায় আসে। তবে তৃতীয় কেতু অলস বানায়, দশমে কেতু চাকরির ক্ষেত্রে বাধা বিপত্তি শত্রুতা বাড়ায়, একাদশে কেতু সাফল্য কমায়। কিন্তু তাহলেও কেতুর অন্য অবস্থানের থেকে এই অবস্থানগুলো বেটার। বেটার এই কারণে, যেহেতু এরা অশুভ গ্রহ, এবং সাধারণত অশুভ গ্রহগুলো উপচয় স্থানে একটু বেটার ফল দেয়, বা ওদের অশুভত্ব অনুযায়ী কম খারাপ ফল দেয়। আচ্ছা স্যার, ঠিক কিন্তু আছে। নেগেটিভিটি থাকবেই। এবার যদি হুম। কেতুর সঙ্গে আহ অন্য ভালো গ্রহরা সাপোর্ট দেয়, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে সমস্যা অনেকটা কম হবে। স্যার একটু ওকে স্যার। একটা জিজ্ঞেস করার ছিল, একটু করে বলছিলেন স্যার, এই ধরুন যে কোনো স্থানে যদি কেতু থাকে তার সাথে যদি শুভ গ্রহ কোনো যোগাযোগ থাকে,
তাহলে তো এগুলো ইম্প্যাক্ট গুলো তো নেগেটিভ গুলো কমে যাবে তো সেক্ষেত্রে। অবশ্যই কমবে। তো সেক্ষেত্রে তো এই যে স্থানগুলো যেগুলো বললেন আপনি যে ইম্প্যাক্ট গুলো থাকবে একা থাকলে, তো দেখাই যায় তো আরো যে গ্রহগুলো আছে সেগুলো তো আপনার শুভ গ্রহর সঙ্গে যোগাযোগ থাকে, তখন তো হ্যাঁ, ইম্প্যাক্ট কমে যায়। অবশ্যই সেগুলো আমরা আস্তে আস্তে আরো জানবো। হুম, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক হ্যাঁ, আছে। আহ কোনো অসুবিধা নেই। সবাই খুব ভালো থাকুন। আজকের মতন এই পর্যন্তই পড়াশুনো হোক। গুড নাইট স্যার। শুভরাত্রি সবাইকে। খুব ভালো থাকুন। শুভরাত্রি স্যার। শুভরাত্রি। গুড নাইট স্যার। গুড নাইট।